কে যেন বলছে হাজিব দাদা দাদ বেড়া। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে চলতরিতের 13 নাম্বার লেকচারে স্বাগতম। আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে চ্যাপ্টারটা। লাস্ট দিন হচ্ছে আমরা চ্যাপ্টারের একদম মেইন টপিক কেভিএল পড়ে ফেলছি, সেটা নিয়ম আমরা অনেক ডিটেলসে শিখে ফেলছি। বাট লাস্টে তোমাদের একটা শর্টকাট শিখাই দেওয়া হয়েছিল এবং সেই শর্টকাটটাই আমরা অ্যাপ্লাই করব, আজকের ক্লাসেও করব এবং পরবর্তীতে তোমরা যত ম্যাথ করবা সব জায়গায় শর্টকাট অ্যাপ্লাই করে করবা। কারণ বড় নিয়মে করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, অনেক বেশি জায়গা লেগে যাবে। এত সময় জায়গা কোনোটাই আমাদের কাছে নাই, ঠিক আছে? সো লাস্ট দিনের শর্টকাট আই গেস মনে আছে। আমাদের আজকের কাজ হচ্ছে জাস্ট ম্যাথ সলভ করে যাওয়া, ঠিক আছে? আজকে যেসব ম্যাথ করাই দিব, পরীক্ষায় যদি কেভিএল থেকে কোয়েশ্চেন আসে এর মধ্যে কোনো একটাই তুমি পরীক্ষার মধ্যে পাবা। জাস্ট এই ম্যাথগুলো ঠিকঠাকভাবে করে যাওয়া লাগবে। আমার মনে হয় না এগুলো যদি ঠিকঠাকভাবে করো, আমার সাথে সাথে যদি কমপ্লিট করে ফেলো, তাহলে পরীক্ষায় তুমি আর আটকাবা না। জাস্ট ম্যাথগুলো গ্র্যাজুয়ালি আমার সাথে সাথে সলভ করে যাওয়া লাগবে, ঠিক আছে? তো যারা এই ক্লাসে, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আপনাদের অনেকের মধ্যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে চলো তুইতে আর কতগুলো লেকচার লাগবে ভাইয়া। আমাদের আজকের ক্লাসে হচ্ছে কেভিএল এর ম্যাথ শেষ হয়ে যাবে এবং আমি চেষ্টা করবো আজকের ক্লাসে মেশ অ্যানালাইসিস শুরু করে দেওয়ার জন্য। মেশ অ্যানালাইসিস যদিও তোমাদের এইচএসসির জন্য না, এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য। সো মেশ অ্যানালাইসিস আর কেভিএল হচ্ছে অনেকটা একরকম, এর জন্য হচ্ছে এই দুইটা একসাথে পড়াবো। এবং এরপর আমাদের শুধুমাত্র একটা টপিক বাদ থাকে, সেটা হচ্ছে কোষের সমবায়, সেটা আমরা নেক্সট ক্লাসে করব। এবং এর বাইরেও আমি তোমাদের কয়েকটা যন্ত্রপাতি সম্পর্কে পড়াই দিব। এই যন্ত্রপাতিগুলো তোমার এইচএসসি পরীক্ষার রিটেনের জন্য ইম্পর্টেন্ট না, এইচএসসি পরীক্ষার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এবং অ্যাডমিশনে তোমার এগুলো লাগবেই। তুমি যদি এই, আমি আগেও বলছিলাম যে ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন যদি তুমি এইবারও দেখো, 2024 সালে যে ঢাকা ভার্সিটি পরীক্ষাটা হয়েছে, মানে হচ্ছে তোমাদের 24 ব্যাচের ভাই আপুদের, সেখানেও পোস্ট অফিস বক্স থেকে একটা কোয়েশ্চেন চলে আসছে। এটা কিন্তু ওই যন্ত্রপাতিগুলোর মধ্যে আছে, ঠিক আছে? তো যন্ত্রপাতিগুলো তোমার অ্যাডমিশনের জন্য পড়াই লাগবে। তুমি আজকে পড়ো, তুমি কালকে পড়ো, তুমি অ্যাডমিশনের টাইমে গিয়ে পড়ো, যখনই পড়ো না কেন তোমার আসলে পড়তেই হবে। সো ইটস বেটার আমি শুরুতে একবারে পড়াই দিই, তাহলে তোমাদের জন্য আর কোনো সমস্যা হবে না। সো আমাদের এইচএসসির জন্য যা যা লাগবে সেটা আসলে আমাদের বৃহস্পতিবারই কমপ্লিট হয়ে যাবে। এরপর হয়তো বা আমাকে আরও একটা ক্লাস তোমাদের দেওয়া লাগবে জাস্ট যন্ত্রপাতিগুলো, অ্যাডিশনাল যে পড়াগুলো সেগুলো পড়ার জন্য। সেগুলো আশা করতেছি আমরা রবিবারের মধ্যে কমপ্লিট করে ফেলবো। সো রবিবার আমাদের চলতরিতের মোটামুটি দা এন্ড বলা যেতে পারে। তারপর হচ্ছে আমরা চ্যাপ্টার 4, যেটা শর্ট সিলেবাসে ছিল না, ম্যাগনেটিজম শুরু করে দিব। সো যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে উই উইল স্টার্ট দ্য ক্লাস, আমরা দেরি করব না। চলেন বাচ্চারা, লেটস গো। ও মাই গড, দাদা কেমন আছেন? এই তো চলতেছে রে, কি অবস্থা? হ্যালো ব্রো, হ্যালো, কি খবর কি খবর? দেখো তো গাইস সবকিছু ঠিকঠাক আছে কিনা। তোমাদের কিন্তু ইয়ার ফাইনাল পরীক্ষা চলে আসতেছে, ঠিক আছে? সো এখন যদি পড়ালেখা নিয়ে সিরিয়াস না হও, তাহলে কিন্তু জীবনটা কান্দতে কান্দতেই যাবে, ঠিক আছে? কান্নাকাটি করা যাবে না জীবনে। পড়ালেখার প্রেশার নিয়ে হতাশ হওয়া যাবে না, পড়তে হবে। পড়লেই প্রেশার কমবে, না পড়ে চিন্তা করলে প্রেশার আজীবন বাড়বেই। আমাদের মধ্যে সবচেয়ে বদ অভ্যাস কি জানো? আমরা পড়তে চাই না, কিন্তু আমরা পড়া নিয়ে চিন্তা করতে অনেক ভালোবাসি। যে না ভাই, আমি সারাদিন পড়ালেখা নিয়ে চিন্তা করব, আমি কেন পড়লাম না আমি এটা ভাববো, কিন্তু আমি পড়বো না। অতটুকু সময় যদি পড়তা তাহলে কিন্তু পড়ালেখা একটু কমে আসতো, ঠিক আছে? সো বেশি চিন্তা না করে, ওভার থিঙ্ক না করে জাস্ট পড়ে যাও, ভালো কিছুই হবে, চিন্তা করো না, ঠিক আছে? তাহলে চলেন, আশা করি সব ঠিকঠাক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দাদা ক্লাস ডিউরেশনটা একটু কম রাখেন। হ্যাঁ, লাস্টের দিন হচ্ছে আমার যে লাস্টে একটা ম্যাথের ক্যালকুলেশন বলেছিল, তার জন্য হচ্ছে ক্লাস ডিউরেশন বাইরে গেছিল। সমস্যা নেই, ক্লাস ডিউরেশন আজকে কমই হবে, চিন্তা নাই, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিচ্ছি দেরি না করে। লেটস গো, কেভিএল এর ম্যাথ। আসো আসো আসো। এটা ছিল হচ্ছে আমাদের হোমওয়ার্ক নাম্বার 1। সো আমরা এর দিয়ে শুরু করতেছি। সো হোমওয়ার্ক নাকি না ডাজন্ট ম্যাটার, আলটিমেটলি ম্যাথ সলভ করতে পারলেই হলো। কি বলছে? বলছে রোধগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বা কারেন্টের মান নির্ণয় করো। সো অবভিয়াসলি এরকম কমপ্লেক্স সার্কিট যদি চলে আসে যেখানে আমাদের কারেন্ট বের করতে বলে, আমরা অবশ্যই কি অ্যাপ্লাই করব? কিরশফের ল অ্যাপ্লাই করব। সো কিরশফের ল কিন্তু আবার দুইটা, ওকে? সো আমাদের হচ্ছে ইকুয়েশন বানাইতে হবে আলটিমেটলি সবগুলো রোধের মধ্যে কারেন্ট নির্ণয় করার জন্য। যতগুলো আননোন ততগুলো ইকুয়েশন আমাদের লাগবে। সেই ইকুয়েশনগুলো আমরা কেসিএল দিয়েও বের করতে পারি, আমরা কেভিএল দিয়েও বের করতে পারি, আমাদের জন্য যেটা কনভিনিয়েন্ট। আমরা সবার আগে চেষ্টা করব কেসিএল অ্যাপ্লাই করার জন্য, দেন হচ্ছে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে আসেন, এই টাইপের ম্যাথ যদি আমাদের কাছে আসে, আমরা সবার আগে সার্কিটের মধ্যে কারেন্টটা ধরে নিব। সবার আগে কি করব? সার্কিটের মধ্যে কারেন্ট ধরে নিব ভাইয়া। তাহলে চলেন, ধরলাম সার্কিটের এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে I1, ঠিক আছে? সো এখান থেকে যদি কারেন্ট I1 যায়, এখান থেকেও কারেন্ট যাবে I1। কেন ভাইয়া? কারণ সার্কিটের একটা নির্দিষ্ট ব্রাঞ্চের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট নির্দিষ্ট দিকে ফ্লো করবে, ওকে? তাহলে ধরলাম এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে I2, এখান থেকে যদি I2 হয় এখান দিয়েও I2, এবং ধরলাম এখান থেকে কারেন্ট হচ্ছে I3, ওকে? এবার চলো একটু পয়েন্টগুলোর নাম দাও, কারণ আমাদের লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করা লাগবে। পয়েন্টের নাম যদিও দেওয়াই আছে A B C D E F। তাহলে বলো আমরা সবার আগে কি অ্যাপ্লাই করব? সবার আগে হচ্ছে আমরা বি পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করব।
ঠিক আছে, বি পয়েন্টে কি অ্যাপ্লাই করব, কেসিএল। ভাই বি পয়েন্টে কেন করলাম, এ পয়েন্টে কেন করলাম না? কেসিএল কোথায় অ্যাপ্লাই করে? জাংশনের মধ্যে, তাই না? এটা কি জাংশন নাকি? তুমি এখানে কি কেসিএল অ্যাপ্লাই করবা? এইটা হচ্ছে জাংশন, তিনটা ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হইছে, সো এই জায়গায় হচ্ছে আমরা কেসিএলটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখেন তো এখানে টোটাল ইনকামিং কারেন্ট কত, I1, টোটাল আউটগোয়িং কারেন্ট কত, I2 প্লাস I3। সো আমরা বলতে পারি বি পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, I1 সমান হবে I2 প্লাস I3। ওকে, তুমি যদি ক্যালকুলেটরে সলভ করতে চাও সেক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেটরের ফরম্যাটে সমীকরণগুলোকে নিয়ে আসবা। আর তোমার যদি ম্যানুয়ালি সলভ করা লাগে সেক্ষেত্রে তুমি তোমার ইচ্ছা মতো সমীকরণকে রাখতে পারো, কোনো সমস্যা নাই। এইচএসসি পরীক্ষায় অবশ্যই তুমি ম্যানুয়ালি সলভ করবা, বাট অ্যাডমিশনে বা যদি এমসিকিউতে আসে সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, সমস্যা নাই। বাট এইচএসসি পরীক্ষায় পুরো জিনিসটা ক্যালকুলেটরে সলভ করো না, স্যাররা নাম্বার কমায় দিতে পারে। সো ধরো এটা আমাদের 1 নাম্বার সমীকরণ। ওকে, আমরা কেসিএল অ্যাপ্লাই করে আমাদের প্রথম সমীকরণ পেয়ে গেছি। কেসিএল কে আরো অ্যাপ্লাই করা যাবে? না না না, আর করা যাবে না। আরো একটা পয়েন্ট আছে, যদিও এটাও নোট না, সরি, এটা আমাদের জাংশন, বাট তুমি যদি এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করো সেম ইকুয়েশনই পাবা। সো কেসিএল থেকে আমরা এই ম্যাথে একটা ইকুয়েশন খুঁজে পাবো, বাট ম্যাথের মধ্যে আননোন কয়টা? দেখো এখানে আননোন কারেন্ট কিন্তু 3টা, তোমাকে সবগুলো রোধের মধ্যে কারেন্ট বের করতে বলছে। এখানে টোটাল 3টা কারেন্ট আছে, I1, I2 এবং I3। সবগুলা কারেন্ট বের করার জন্য আপনার ইকুয়েশন কয়টা লাগবে? 3টা আননোনের রাশির জন্য বা 3টা আননোনের জন্য আপনার ইকুয়েশন লাগবেও হচ্ছে 3টা। আমরা একটা ইকুয়েশন পাচ্ছি কেসিএল থেকে, বাকি 2টি ইকুয়েশন কই থেকে পাবো? কেভিএল থেকে। তাহলে চলো আমরা একটু কেভিএল অ্যাপ্লাই করব। কোন লুপের মধ্যে? প্রথমে ছোট লুপে অ্যাপ্লাই করি, এ বি সি ডি এ। এখানে ধরো আমরা ক্লকওয়াইজ করব, ঠিক আছে? ঘুরে ঘুরে কি অ্যাপ্লাই করব? ভাইয়া কেসিএল অ্যাপ্লাই করব, কেসিএল। চলো, এ থেকে যখন বিতে যাবা, তুমি যেদিকে যাচ্ছ কারেন্টও সেদিকে যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ পজিটিভ 20I1, ঠিক আছে? দেন বি থেকে সিতে আসবা, তুমি যেদিকে যাচ্ছ কারেন্টও সেদিকে, ভোল্টেজ ড্রপ পজিটিভ প্লাস 15I3। দেন সি থেকে ডিতে আসবা, তুমিও যেদিকে যাচ্ছ কারেন্টও সেদিকে যাচ্ছে, ভোল্টেজ ড্রপ পজিটিভ 10I1। দেন তুমি ডি থেকে এতে যাবা, দেখো যাওয়ার সময় তুমি ব্যাটারির কোন প্রান্ত দিয়ে প্রবেশ করতেছো? নেগেটিভ প্রান্ত। তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে বা ব্যাটারির ভোল্টেজ কি হবে? নেগেটিভ, তার মানে -15। লুপ কমপ্লিট ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, একদম সহজ। তাহলে চলেন, এখানে আমাদের আছে কি? আছে হচ্ছে আলটিমেটলি 30I1 প্লাস 15I3 ইজ ইকুয়ালস টু 15। একটা কাজ করি, আমি হচ্ছে এইচএসসি তে কিভাবে সলভ করব এটা একবারে দেখাই দিচ্ছি। সো আমরা 15 তে একটু ভাগ করি, যদি ভাগ করি তাহলে থাকবে 2I1 প্লাস I3 ইজ ইকুয়ালস টু 1। একটা কাজ করো, এই যে আমাদের যে সমীকরণটা, এই সমীকরণের মধ্যে I1 ইজ ইকুয়ালস টু I2 প্লাস I3 বসাই দাও। এই যে সমীকরণটা, এটাতে যদি বসাই তাহলে কি হবে? I2 প্লাস I3 যদি বসাই, 2I2 প্লাস 2I3 প্লাস I3 ইজ ইকুয়ালস টু 1। দ্যাট মিনস 2I2 প্লাস 3I3 ইজ ইকুয়ালস টু 1। এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? একবার I1 এর মানটা সমীকরণের মধ্যে বসাই দিছি, পাইছি কি? 2I2 প্লাস 3I3 ইজ ইকুয়ালস টু 1। ওকে, সো এটা আমাদের 2 নম্বর সমীকরণ। কই থেকে পাইলাম? কেভিএল থেকে। আরো একটা সমীকরণ লাগবে, সেটা কিভাবে পাবো? আরো একটা লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করব। ধরো BEFCB, এই লুপে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, আসো কোনটা? BEFCB। চলো, BEFCB। এখানে আমরা কিভাবে ঘুরবো? ক্লকওয়াইজ ঘুরবো, ঠিক আছে? যদি ঘুরি ভাইয়া, খেয়াল করেন তো, যখন বি থেকে ইতে যাবেন প্রথমে কি পড়তেছে? ব্যাটারি। আপনি কোন পাশ দিয়ে প্রবেশ করতেছেন? ব্যাটারির প্লাস। তার মানে ব্যাটারির ভোল্টেজকে আমরা কি বসাবো? পজিটিভ বসাবো। সেটা কত? প্লাস 20। চলো, 20 বসাইছি। এবার আসো, এবার তুমি যখন ই থেকে এফ এ আসবা, তুমি যেদিকে যাচ্ছ কারেন্টও সেই দিকেই যাচ্ছে, তাহলে রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ কি হবে? পজিটিভ হবে। তার মানে প্লাস 25I2, ঠিক আছে? দেন ভাইয়া, দেন আমরা এফ থেকে সিতে আসছি, বাট এখানে ভোল্টেজ ড্রপ হয়েছে কোনো? হয় নাই, তার মানে চিন্তা করার দরকার নাই। এবার সি থেকে বিতে গেছি, সি থেকে বিতে যাওয়ার সময় আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট যাচ্ছে তার উল্টা দিকে, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? নেগেটিভ, -15I3। লেখো, -15I3 লুপ কমপ্লিট ইজ ইকুয়ালস টু 0। সো এখানে যদি আমরা একটু সাজাই লিখি, এই পুরো জিনিসটাকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে -25I2, ওকে, প্লাস 15I3 ইজ ইকুয়ালস টু 20। ওকে, দুই পাশে একটু 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে হবে হচ্ছে -5I2 প্লাস 3I3 ইজ ইকুয়ালস টু 4। এইটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ।
এবার তুমি 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ সলভ করো, সলভ করলে তুমি i2 এবং i3 এর মান পেয়ে যাবা। কিভাবে ভাইয়া কিভাবে? দেখো তো 2 নাম্বার সমীকরণটা কি ছিল? 2 নাম্বার সমীকরণ ছিল 2i2 3i3 1। একটু লেখো তো এখানে আমাদের 2 নাম্বার সমীকরণ কি ছিল? 2i2 3i3 1। এটা ছিল আমাদের 2 নাম্বার সমীকরণ। তুমি জাস্ট সিম্পলি 2 থেকে 3 কে বিয়োগ করো অথবা 3 থেকে 2 কে বিয়োগ করো, তাইলেই কাজ হয়ে যাবে। চলো আমরা যদি 2 থেকে 3 কে বিয়োগ করি, 2 - 3, তাহলে কি হবে বলেন? 2 এ কি আছে? 2 এ আছে হচ্ছে 2i2 3i3, মাইনাস হবে কি 3 নাম্বার সমীকরণ, 3 এ কি আছে? -5i2, মাইনাস করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, তার মানে প্লাস 5i2 3i3, ডান পাশে কি আছে? এখানে আছে 1, এখানে আছে 4, তার মানে 1 - 4। সিম্পল। তাহলে 3i3 বাদ, তাহলে হচ্ছে 7i2 -3, তার মানে i2 -3/7 অ্যাম্পিয়ার। সলভড। ওকে ভাইয়া, i2 এর মান নেগেটিভ কেন আসলো? নেগেটিভ আসছে কারণ আমাদের কারেন্টের ডিরেকশন ধরা ভুল হইছে। কারেন্টের মান ঠিক আছে 3/7 অ্যাম্পিয়ারই হবে, জাস্ট কারেন্টের ডিরেকশনটা হবে হচ্ছে এই দিক বরাবর, আমরা যেদিক ধরছি তার উল্টা দিকে। সেটা কোনো সমস্যা না, তুমি জাস্ট অ্যান্সারে প্রপারলি লিখে দিলেই হবে যে i2 এর মান হচ্ছে এত এবং i2 ডিরেকশন হবে আমরা যেদিকে ধরছি তার উল্টা দিকে। সো i2 পেয়ে গেছো। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে i3 এর মান বের করা। কেমনে পাবা? যে কোনো একটা সমীকরণের মধ্যে i2 এর মান বসাই দাও, তাইলেই হয়ে যাবে। যেমন ধরো 2 নাম্বার সমীকরণে যদি বসাই, লেটস সাপোজ 2 নাম্বার সমীকরণের মধ্যে যদি আমরা i2 এর মান বসাই, তাহলে কি লিখবো? 2 * i2, এই i2 মানে কত? -3/7 প্লাস হচ্ছে 3i3 1। ওকে, তাহলে আসতেছে -6/7 প্লাস 3i3 1, তার মানে 3i3 1 প্লাস 6/7, তার মানে 13/7 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 3i3 এর মান। তাহলে i3 এর মান কত হবে? i3 এর মান হবে 13/21 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের i3 এর মান বের হয়ে গেছে, i2 এর মানও বের হয়ে গেছে, i3 এর মানও বের হয়ে গেছে। এবার কিসের মান দরকার? i1 এর মান দরকার। i1 এর মান বের করা হচ্ছে সবচেয়ে সহজ। 1 নম্বর সমীকরণের কথা মনে পড়ে? 1 নম্বর সমীকরণ কি ছিল? 1 নম্বর সমীকরণ ছিল i1 i2 i3। i2 এর মান কত? -3/7। ঠিক আছে, i3 এর মান কত? 13/21। তাহলে i1 এর মান কত হবে? নিচে 21 কমন নাও, উপরে হবে 13 মাইনাস হচ্ছে 9, তার মানে 4/21 অ্যাম্পিয়ার। সলভড। এটা হচ্ছে আমাদের i1। বুঝতে পেরেছো? সো যদি এইচএসসি পরীক্ষায় আসে, আমরা কিন্তু ম্যাথ এইভাবে সমীকরণ সলভ করে দেখাবো, আদারওয়াইজ কিন্তু মার্কস দিবে না, ফুল মার্কস কিন্তু দিবে না রে। যদি এইচএসসি পরীক্ষায় আসে, বারবার বলতেছি, ম্যাথ কিন্তু ইকুয়েশন সলভ করে দেখাইতে হবে। ক্যালকুলেটরে করলে হবে না, তুমি ক্যালকুলেটরের রেজাল্ট চেকিং এর জন্য করতে পারো, বা যদি এমসিকিউতে আসে বা যদি অ্যাডমিশন আসে তখন তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারো। যদি এইচএসসি পরীক্ষায় আসে, এভাবে বিস্তারিত সমীকরণ সলভ করে দেখানো লাগবে, তাহলে তোমাকে ফুল মার্কসটা দিবে। এবং সমীকরণ সলভ করা আহামরি কোনো কঠিন কাজ না, তোমার কাজ হচ্ছে মেইনলি জাস্ট কেসিএল থেকে ইকুয়েশন বানানো, দেন কেভিএল থেকে বাকি যে কয়টি ইকুয়েশন তোমার লাগে সেগুলো বানানো, দেন সেই সমীকরণগুলো সলভ করা। সলভ করলে তোমার আননোন রাশিগুলোর মান বের হয়ে যাবে। সো লাস্টে গিয়ে আমরা অ্যান্সার লিখবো যে হ্যাঁ, এই রোধের মধ্যে দিয়ে 10 ওহম আর 20 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্টের মান হচ্ছে i1, সেই i1 এর মান যত বের হইছে তত। দেন 15 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে i3, যত বের হইছে তত। 25 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে i2, i2 এর মানটা নেগেটিভ আসছে, তার মানে আমাদের i2 ডিরেকশন ধরা হইছে ভুল। i2 ডিরেকশন অ্যাকচুয়ালি হবে উল্টা দিকে, বাট মান যেটা বের হইছে সেটাই আমাদের i2 এর মান। ক্লিয়ার? একদম সহজ, পারবে এগুলো আসলে? গুড। চলো নেক্সট কি বলছে? দেখো দেখো দেখো, এই কোয়েশ্চেনে কি বলছে? বলছে প্রদত্ত বর্তনীতে 1 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাবে? 1 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাবে মানে হচ্ছে কারেন্ট কি পি থেকে কিউ এর দিকে আসবে নাকি কিউ থেকে পি এর দিকে যাবে? কেমনে বের করবা? খুবই সহজ, আমরা আরেকটাবার কেভিএল অ্যাপ্লাই করব, কেসিএল অ্যাপ্লাই করব, আগের মতোই। তাহলে ধরেন আমাদের এখানে নাম তো দেওয়াই আছে, আমরা জাস্ট হচ্ছে একটু পয়েন্টগুলার ব্রাঞ্চের মধ্যে কারেন্টগুলো নিয়ে নিই। ধরলাম এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে i1, তাহলে এখান থেকে যদি কারেন্ট i1 হয়, এখান থেকেও কারেন্ট হবে i1, এখান থেকেও কারেন্ট হবে i1। ধরলাম এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে i2, ওকে, তাহলে এখান থেকেও কারেন্ট হবে i2, এখান থেকেও কারেন্ট হবে i2, এবং ধরলাম এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে i3 এবং কারেন্টের ডিরেকশন ধরলাম আমি এইদিকে। এখন i3 এর মান
যদি পজিটিভ বের হয় তার মানে আমার কারেন্ট ধরার ডিরেকশন ঠিক আছে, তার মানে এই একমের মধ্যে দিয়ে কারেন্ট যাবে পি থেকে কিউ এর দিকে। যদি এমন হয় যে না আমার I3 এর মান আসছে নেগেটিভ, তার মানে আমার কারেন্ট ধরার ডিরেকশন হয়েছে উল্টা, I3 কারেন্ট অ্যাকচুয়ালি তাহলে ফ্লো করতেছে কিউ থেকে পি এর দিকে, তখন আমরা বলবো যে হ্যাঁ কারেন্ট যাবে কিউ থেকে পি এর দিকে। তাহলে খুব সহজ কথা, আমাদের I3 এর মান যদি এই কেসটাতে পজিটিভ আসে তাহলে আমরা বলবো এক ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাবে পি থেকে কিউ এর দিকে। যদি I3 এর মান নেগেটিভ আসে এই কেসটাতে আমরা কি বলবো, কারেন্ট যাবে কিউ থেকে পি এর দিকে। পারবি না বলতো? সহজ। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে অ্যাপ্লাই করব কেসিএল। এই কেসিএল আমাদের কি বলে বলো, I1 ইজ ইকুয়ালস টু I2 প্লাস I3। ভাইয়া এটা কি সব সময় সত্য না, তুমি এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করো। এই পয়েন্টে ইনকামিং কারেন্ট হচ্ছে I1, আউটগোয়িং কারেন্ট হচ্ছে I2 প্লাস I3। কেসিএল তোমাকে কি বলে, একটা জাংশনের মধ্যে যতটুকু কারেন্ট আসবে ঠিক ততটুকু কারেন্টই বের হয়ে যাবে, তার মানে I1 হবে I2 প্লাস I3 এর সমান। ওখান থেকে এটা লেখা যাচ্ছে, ঠিক আছে। এবার আসেন লুপের মধ্যে আমরা একটু কেভিএল অ্যাপ্লাই করব। আমাদের যেহেতু তিনটা আননোনের মান বের করার জন্য আমাদের তিনটা সমীকরণ লাগবে। একটা সমীকরণ আমরা কেসিএল থেকে পাইছি, বাকি দুইটা সমীকরণ আমার বের করতে হবে কেভিএল থেকে। তাহলে প্রথমে ছোট লুপের মধ্যে অ্যাপ্লাই করি। লুপটা কোনটা, বি পি কিউ এ বি। চলো বি পি কিউ এ বি, এই লুপটাতে আমরা ক্লকওয়াইজ ঘুরবো। তুমি অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারো, রেজাল্ট উইল বি সেম, জাস্ট প্রপারলি অ্যাপ্লাই করতে পারলে হয়েছে, সমস্যা নাই কোনো। তাহলে বি থেকে যখন আমরা পিতে যাব, প্রথমেই পড়তেছে একটা ব্যাটারি। আমরা কোন সাইড দিয়ে প্রবেশ করতেছি, ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে, তার মানে +6, ঠিক আছে। দেন পি থেকে যখন কিউ এর দিকে আসবো, আমরা যে দিক গেছি কারেন্টও সেই দিকে গেছে, তার মানে ভোল্টেজ ড্রপ কি হবে, পজিটিভ। সেই ভোল্টেজ ড্রপের মান কত হবে, রোধের মান মাল্টিপ্লাইড বাই কারেন্টের মান। রোধের মান হচ্ছে 1, কারেন্টের মান হচ্ছে I3, গুণ করলে থাকবে শুধুমাত্র I3, ঠিক আছে। দেন হচ্ছে কিউ থেকে এতে আসছি, আমরা যেদিক গেছি কারেন্টও সেদিকে গেছে, তার মানে ভোল্টেজ ড্রপ পজিটিভ 3I1, ওকে। আর এ থেকে বিতে আসার সময় কোনো রকম ভোল্টেজ ড্রপ হয় নাই, সো এটা নিয়ে চিন্তা করারও দরকার নাই। লুপ কমপ্লিট হয়ে গেছে, ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো যদি এটাকে একটু সাজাই লিখি, আমরা যদি I1 এর মানটা এখানে বসাই দেই, তাহলে হবে হচ্ছে I3 প্লাস 3 ইন্টু I2 প্লাস I3 ইজ ইকুয়ালস টু -6, ওকে। সো এখান থেকে যদি আপনি লেখেন 3I2 প্লাস 4I3 ইজ ইকুয়ালস টু -6, এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। ক্লিয়ার, পেয়ে গেছি 2 নম্বর সমীকরণ। এবার আমাদের 3 নম্বর সমীকরণ লাগবে। ভাই 3 নম্বর সমীকরণ কেমনে বের করব, আরো একটা লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করব। কোন লুপটা, ডান পাশেরটা নাও বা বড়টাও নিতে পারো, তোমার ইচ্ছা। পি সি ডি কিউ পি, আমি এই লুপটার মধ্যে করতেছি, ঠিক আছে। তাহলে কোনটা, পি সি ডি কিউ পি। এই লুপেও আমরা কোন দিক ঘুরবো, লেট সাপোজ ক্লকওয়াইজ। ভাই আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি কোনো সমস্যা আছে, কোনো সমস্যাই নাই রে বাবা, তুমি খালি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারলেই হয়েছে, ঠিক আছে। তাহলে আসেন পি থেকে সিতে যাওয়ার সময় আমরা যেদিক গেছি কারেন্টও সেদিকে, ভোল্টেজ ড্রপ পজিটিভ। সি থেকে ডিতে যাওয়ার সময় আমাদের সামনে একটা ব্যাটারি পড়ছে এবং আমরা প্রবেশ করছি ব্যাটারির প্লাস প্রান্ত দিয়ে, তাহলে ব্যাটারির ভোল্টেজটাকে কি বসাবো, পজিটিভ, ঠিক আছে। দেন ডি থেকে কিউতে আসার সময় আমরা যে দিক গেছি কারেন্টও সেই দিকে, তার মানে ভোল্টেজ ড্রপ কি হবে, পজিটিভ, ওকে। দেন কিউ থেকে পিতে যাওয়ার সময় দেখো আমরা যে দিক গেছি কারেন্ট গেছে তার উল্টা দিকে, তাহলে এবার ভোল্টেজ ড্রপ কি হবে, নেগেটিভ হবে। আমরা যে দিক যাব কারেন্ট যদি সেই দিকে যায় তাহলে ভোল্টেজ ড্রপ পজিটিভ, বাট কারেন্ট যদি আমাদের যাওয়ার উল্টা দিকে যায় তাহলে ভোল্টেজ ড্রপ নেগেটিভ, এবং তাহলে সেখানে ভোল্টেজ ড্রপ কত হবে, -I3 ইজ ইকুয়ালস টু 0। লুপ কমপ্লিট হয়ে গেলে ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। যদি এটাকে একটু সাজায় লেখো তাহলে থাকবে হচ্ছে 5I2 -I3 ইজ ইকুয়ালস টু -9, ওকে। এইটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ, ওকে। এবার দেখেন 2 আর 3 সলভ করলেই আমাদের I2 এবং I3 এর মান বের হয়ে যাবে। সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে 3 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করি, গুণ করে 2 এর সাথে 3 কে যোগ করে দেই। কি করব বললাম ভাইয়া, আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করব, ওকে। 2 নম্বর না 3 নম্বর সমীকরণকে মোস্ট প্রবাবলি 3 নাম্বারকে, হ্যাঁ 3 নাম্বার সমীকরণকে হচ্ছে 4 দিয়ে গুণ করব, তারপর সেটাকে 2 এর সাথে যোগ করে দিব। কেন এরকম করতেছি, যে কোনো একটাকে এখান থেকে সরানো লাগবে। আইদার I2 কে তোমার সরাইতে হবে অথবা I3 কে সরাইতে হবে। এখানে I3 আছে কত, 4I3, এখানে আছে -I3, তার মানে যদি 4 দিয়ে গুণ করি এটা হয়ে যাবে -4I3। দেন দুটাকে যোগ করে দিলে 4I3 -4I3 বাদ চলে যাবে, থাকবে শুধুমাত্র I2। আলটিমেটলি সেখান থেকে আমাদের I2 এর মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা কি করব, 3 নাম্বার সমীকরণকে 4 দিয়ে গুণ করব, গুণ করে সেটাকে 2 এর সাথে যোগ করে দিব, ঠিক আছে। তাহলে বলো কি হয়, দেখো প্রথমত 2 এ কি আছে, 3I2 4I3, লেখো এটা 3I2 4I3।
তার সাথে যোগ হবে কি, যোগ হবে হচ্ছে 3 কে 4 দিয়ে গুণ করে যোগ। এটা যদি 4 দিয়ে গুণ করি এটা হবে 20, এটা হবে -4i3। চলেন, এটা হবে হচ্ছে 20i2 আর এটা হবে -4i3 ইজ ইকুয়ালস টু, ডান পাশে কি হবে বলো? 2 এর ডান পাশে আছে -6, এটা তো নরমালি বসবে, কিন্তু 3 এর ডান পাশে আছে -9, এটাকে কিন্তু 4 দিয়ে গুণ করে বসানো লাগবে। তার মানে -6 আর এখানে হবে হচ্ছে -36। তাহলে বসাও -6 প্লাস -36, এটাকে হচ্ছে 4 দিয়ে গুণ করা লাগছে, যেহেতু আমরা 3 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করতেছি। তাহলে দেখো 4i3 বাদ, এখানে থাকবে হচ্ছে 23i2 আর এখানে থাকবে হচ্ছে -42। তাহলে i2 কত আসতেছে? i2 আসতেছে হচ্ছে -42 ডিভাইডেড বাই 23 অ্যাম্পিয়ার। বের হইছে i2। এইবার লাগবে হচ্ছে i3। ভাই i3 কেমনে বের করব? যে কোনো একটা সমীকরণের মধ্যে i2 এর মানটা বসাই দাও, তাইলে i3 বের হয়ে যাবে। ধরো 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণটা কি ছিল? 3 নম্বর সমীকরণ ছিল 5i2 i3 is equals to -9. If I'm not wrong, 3 নম্বর সমীকরণ ছিল 5i2 i3 is equals to -9. আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে i3। তাহলে লেখা যায় i3 is equals to 5i2 plus 9। তুমি কি i2 এর মান জানো? এই যে মাত্র বের করলে i2 এর মান বসাই দাও, কত আসে? -42 by 23 multiplied by 5 প্লাস হচ্ছে 9। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে লেখো -42 ডিভাইডেড বাই হচ্ছে 23, ওকে, মাল্টিপ্লাইড বাই হচ্ছে 5 প্লাস হচ্ছে 9, কত আসে? আসে হচ্ছে -0.13 অ্যাম্পিয়ার। ম্যাথ সলভড। চলো, আমাদের i3 এর মান কত আসছে? i3 এর মান আসছে হচ্ছে -0.13 অ্যাম্পিয়ার। তাহলে এবার তুমিই বলো কারেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে? i3 এর মান নেগেটিভ আসছে মানে কি? মানে হচ্ছে আমরা যেদিকে কারেন্ট ধরছি, কারেন্ট গেছে তার উল্টা দিকে। আমরা i3 কে কোন দিকে ধরছি? আমরা i3 কে ধরছি p থেকে q এর দিকে। এটা ধরে i3 এর মান কি বের হইছে? নেগেটিভ। তাহলে কারেন্ট কি আসলে p থেকে q এর দিক গেছে? যায় নাই। কারেন্ট অ্যাকচুয়ালি গেছে কোন দিকে? কারেন্ট অ্যাকচুয়ালি গেছে q থেকে p এর দিকে। কারেন্ট অ্যাকচুয়ালি গেছে কোন দিকে? গেছে হচ্ছে q থেকে p এর দিকে। বুঝছো? একদম সহজ, এবং এটাই হবে তোমার অ্যান্সার। i1 এর মান বের করার দরকার আছে? ভাই i1 এর মান তো বের করলেন না। তোমার i3 এর ডিরেকশন বের করার জন্য i1 এর মান তো দরকার হচ্ছে না। এর জন্য আমরা এই ম্যাথের মধ্যে আর i1 এর মানটা বের করি নাই। যদি আমাদের এটার মান বের করার জন্য i1 এর মান দরকার হইতো, তাহলে আমরা অবশ্যই i1 এর মানও বের করতাম। বাট যেহেতু দরকার নেই, এর জন্য বের না করলেও চলবে। তুমি i3 এর মান থেকেই সরাসরি অ্যান্সার করতে পারতেছো। সো আর নতুন করে কোনো কিছু বের করা লাগবে না। তোমার টার্গেট হচ্ছে জাস্ট i3 এর মানটা বের করা। ইনফ্যাক্ট তুমি যদি সমীকরণ সলভ করে সরাসরি i3 বের করতা, সেক্ষেত্রে তোমার i2 ও বের করা দরকার হইতো না। সম্পূর্ণ তোমার ইচ্ছা। ঠিক আছে? পারবো তাহলে এই টাইপের ম্যাথ আসলে? কেভিএল এর ম্যাথ একদম সহজ, জাস্ট সমীকরণটা প্রপারলি সলভ করতে পারা লাগবে। সমীকরণ বানানো খুবই সহজ কাজ। আশা করি পারবেন সবাই। চলেন নেক্সট ম্যাথ আসেন। পরের ম্যাথ নেক্সট আসুন। কি বলছে? বলছে হচ্ছে দেখো সিমিলার টাইপের ম্যাথ। বিষমের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো। বিষম কোনটা? এই যে এইটা। এটার দুই প্রান্তের বিভব পার্থক্য কেমনে নির্ণয় করবা? দেখেন এটাও খুব সহজ। আপনি যদি সামহাও এই বিষমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করতে পারেন, তাহলেই কিন্তু বিষমের দুই প্রান্তের বিভব পার্থক্য বের হয়ে যাবে। কারণ কোনো একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে রোধের মান মাল্টিপ্লাইড বাই কারেন্টের মান। সো জাস্ট বিষমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে পারলেই ম্যাথ সলভড। সো আমি এই ম্যাথটাও করাই দিচ্ছি পুরো ডিটেইলসে। এর পরের যে ম্যাথগুলো সেগুলো আমি জাস্ট ইকুয়েশন বানাই দিব। আই গেস তোমাদের জন্য সমাধান করা খুব বেশি কঠিন কাজ আর এখন হবে না। আমি এটারও সমীকরণ সলভ করে দেখাই দিচ্ছি। এই সমীকরণ সলভিংটা কিন্তু তোমাদের একটু পারা লাগবে। ওকে, তাহলে আমরা ধরলাম সার্কিটে এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে i1, তার মানে এখানেও কারেন্ট i1, এখানেও কারেন্ট কত? i1। একটা নির্দিষ্ট ব্রাঞ্চের মধ্যে দিয়ে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট অবশ্যই নির্দিষ্ট দিকে ফ্লো করবে। ঠিক আছে, ধরলাম এটার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে i3 এবং এটার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে i2, তাহলে এখান দিয়েও কারেন্ট কত? i2। ক্লিয়ার গাইস? ওকে, তাহলে প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। কোন পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করব? ওই যে ওই জাংশনটায় বি পয়েন্টে। আমরা বি পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি, বি পয়েন্টে কি অ্যাপ্লাই করব? কেসিএল যদি অ্যাপ্লাই করি কি লিখতে পারি? i1 is equals to i2 plus i3।
এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। বি পয়েন্টে ইনকামিং কারেন্ট হচ্ছে I1, আউটগোয়িং কারেন্ট হচ্ছে I2 প্লাস I3। সো কেসিএল কি বলে, কোন একটা জাংশনের মধ্যে টোটাল ইনকামিং কারেন্ট যত, আউটগোয়িং কারেন্টও তত। সো I1 হবে হচ্ছে I2 প্লাস I3 সমান। ওকে, এবার আসেন আরো দুটো ইকুয়েশন লাগবে। কোনটা কোনটা কিভাবে বের করব? দুইটা ইকুয়েশন আমরা বের করব কেভিএল এর মাধ্যমে। তাহলে আসো প্রথমে আমরা এই ছোট লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করি। ছোট লুপের নাম কি রে? এ বি ই এফ এ। আসো, এ বি ই এফ এ। এই লুপের মধ্যে আমরা ঘুরবো কোন দিকে? ক্লকওয়াইজ। ওকে, এবং ক্লকওয়াইজ ঘুরে আমরা কি করব? কেভিএল অ্যাপ্লাই করব। চলো বলো, এ থেকে বি তে যখন যাব, আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, ভোল্টেজ ড্রপ কি হবে রে? পজিটিভ, তার মানে হচ্ছে 15I1। ঠিক আছে, বি থেকে ইতে যখন আসবো, আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, ভোল্টেজ ড্রপ পজিটিভ প্লাস 10I3। ওকে, দেন ই থেকে এফ এ যখন আসবো, আমরা যেদিক যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, তার মানে প্লাস 20I1। ওকে, দেন ফাইনালি যখন এফ থেকে এতে যাব, দেখো আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করতেছি, তার মানে ব্যাটারির ভোল্টেজ নেগেটিভ, -10 লুপ কমপ্লিট ইজ ইকুয়ালস টু 0। যদি এটাকে আমরা একটু সাজাই লিখি, লেখা যায় হচ্ছে 45 মানে 35, দুঃখিত, 35I1 প্লাস 10I3 ইজ ইকুয়ালস টু 10। দুই পাশে 5 দিয়ে ভাগ করে দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়, করে দাও। 7I1 প্লাস 2I3 ইজ ইকুয়ালস টু 2। I1 এর মানটা বসাই দাও। I1 মানে কত? I2 প্লাস I3। যদি বসিয়ে দিই তাহলে হবে হচ্ছে 7I2 প্লাস 7I3 ইজ ইকুয়াল প্লাস 2I3 ইজ ইকুয়ালস টু 2। দেখো এখানে 7I3 আছে, এখানে 2I3 আছে, যোগ করলে কত হবে? 9I3। তার মানে আলটিমেটলি দাঁড়াবে 7I2 প্লাস 9I3 ইজ ইকুয়ালস টু 2। এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। পেয়ে গেছি। এবার 3 নাম্বার সমীকরণ কই থেকে পাবো? 3 নাম্বার সমীকরণ পাবো হচ্ছে সেকেন্ড লুপটা থেকে বা বাইরের বড় লুপটা থেকে, তোমার যেইটা ভালো লাগে, সমস্যা নাই কোনো। ঠিক আছে, তাহলে যদি আমরা সেকেন্ড লুপটা নেই, আসো ডান পাশের লুপটা যদি নেই, বি সি ডি ই বি। চলো এই লুপটা যদি আমরা যাই, বি সি ডি ই বি, এটাতে ঘুরবো কেমনে? ক্লকওয়াইজ ঘুরবো। কেমনে ঘুরবো রে? ক্লকওয়াইজ। বলো ঘুরলে কি হবে? বি থেকে সিতে যখন যাবা, তুমি যেদিকে যাচ্ছ কারেন্টও সেদিকে যাচ্ছে, ভোল্টেজ ড্রপ পজিটিভ প্লাস 30I2। বসাও 30I2। এরপর আসবে কি? এরপর আসবে হচ্ছে একটা ব্যাটারি। দেখো তো, সি থেকে ডিতে যাওয়ার সময় আমরা ব্যাটারির কোন প্রান্ত দিয়ে প্রবেশ করতেছি? পজিটিভ টার্মিনাল। তার মানে ব্যাটারির ভোল্টেজ অবশ্যই কি বসাইতে হবে? প্লাস বসাইতে হবে। তাহলে বসাও ব্যাটারির ভোল্টেজ কত? প্লাস 5। বসাইছো? গুড। এইবার যখন তুমি ডি থেকে ইতে আসবা, তুমি যেদিকে যাচ্ছ কারেন্টও কি সেদিকে যাচ্ছে নাকি যাচ্ছে না? যাচ্ছে তো। তুমিও যাচ্ছ ডি থেকে ইতে, কারেন্টও যাচ্ছে ডি থেকে ইতে, ভোল্টেজ ড্রপ কি হবে? পজিটিভ। তাহলে কত হবে সেটা? 10I2। লেখো প্লাস 10I2। ফাইনালি হচ্ছে আমরা যাব কই থেকে কই? ই থেকে বিতে। যখন তুমি ই থেকে বিতে যাবা, তুমি যেদিকে যাচ্ছ কারেন্ট যাচ্ছে তার উল্টা দিকে, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? নেগেটিভ, -10I3। বসিয়ে দাও -10I3 লুপ কমপ্লিট ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, এ পাশে আসবে হচ্ছে 40I2, ওকে, -10I3 ইজ ইকুয়ালস টু -5। দুই পাশে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে থাকবে হচ্ছে 8I2 -2I3 ইজ ইকুয়ালস টু -1। এইটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। ওকে, এবার আমাদের 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণটা সলভ করা লাগবে। সলভ করে হচ্ছে I2 আর I3 এর মানটা বের করা লাগবে। সো 2 আর 3 নাম্বার সমীকরণ সলভ করার সময় আমরা মাথায় রাখবো, আইদার আমাদের I2 কে সরাইতে হবে অথবা হচ্ছে I3 কে সরাইতে হবে, যেটাকে তুমি সরাইতে চাও, যেমনি তোমার ভালো লাগে। তাহলে দেখি তো একটু 2 নাম্বার সমীকরণে কি ছিল? ছিল হচ্ছে 9I3। এখানে কি আছে? এখানে আছে -2I3। ওকে, আর এখানে আমাদের ছিল 7, আর এখানে আছে হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা 2 নাম্বার সমীকরণকে হচ্ছে 2 দিয়ে গুণ করি, আর 3 নাম্বার সমীকরণকে হচ্ছে 9 দিয়ে গুণ করি, তারপর দুইটাকে যোগ করে দিই। কি বললাম? 2 নাম্বার সমীকরণকে আমরা গুণ করব 2 দিয়ে, এবং 3 নাম্বার সমীকরণকে গুণ করব আমরা 9 দিয়ে, তারপর এই দুইটা সমীকরণকে আমরা যোগ করে দিব। তাহলে প্রথমে আসো 2 নাম্বার সমীকরণকে যদি আমরা 2 দিয়ে গুণ করি কি হবে? 7I2 হয়ে যাবে 14, 9I3 হয়ে যাবে 18, তার মানে 14I2। লেখো 14I2 প্লাস 18I3। ঠিক আছে,
আর এই 3 নাম্বার সমীকরণকে আমার গুণ করা লাগবে কত দিয়ে? 9 দিয়ে। এখানে তো আমি 2 নাম্বার সমীকরণের লেফট হ্যান্ড সাইডকে 2 দিয়ে গুণ করছি, তার সাথে যোগ হবে হচ্ছে 3 নাম্বার সমীকরণকে 9 দিয়ে গুণ করে তারপর তার লেফট হ্যান্ড সাইড। বল এখানে কত আছে? 8i2। 9 দিয়ে গুণ করলে কত হবে রে? 8 নং 72i2। ঠিক আছে, এখানে আছে -2i3। 9 দিয়ে গুণ করলে হয়ে যাবে -18i3, কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, ডান পাশে কি হবে বলো? 2 নাম্বার সমীকরণের ডান পাশকে 2 দিয়ে গুণ করো, কত হবে? 4। 3 নাম্বার সমীকরণের ডান পাশকে 9 দিয়ে গুণ করো, কত হবে? -9। ঠিক আছে, তাহলে দেখেন কত হচ্ছে? i3 বাদ, এখানে হচ্ছে হলো 76 86, তাই না? 86i2 is equals to -5, তার মানে i2 হবে হচ্ছে -5 ডিভাইডেড বাই 86 অ্যাম্পিয়ার। ওকে, এটা হচ্ছে i2। এবার আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে i3। i3 কেমনে বের করব? এই 3 নাম্বার সমীকরণ থেকেই তুমি i3 বের করতে পারবা। খেয়াল করে দেখো, 3 নাম্বার সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে 2i3 is equals to 8i2 plus 1। কেমনে হইলো ভাইয়া? 2i3 কে ডান পাশে নিয়ে গেছি, -1 কে বাম পাশে নিয়ে আসছি, তাহলে 2i3 is equals to 8i2 plus 1। i2 এর মান আমরা জানি -5 ডিভাইডেড বাই 86, বসাই দেই, তাহলে কত হবে? -40 ডিভাইডেড বাই 86 প্লাস হচ্ছে 1, তার মানে উপরে হবে 46, নিচে হবে হচ্ছে 86, তার মানে উপরে হবে 23, নিচে কত হবে? নিচে হবে হচ্ছে 43। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কিসের মান? এটা হচ্ছে আমাদের 2i3 এর মান। তাহলে i3 এর মান কত হবে? i3 এর মান হবে হচ্ছে 23 ডিভাইডেড বাই 86 অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে আমাদের i3 এর মান। ওকে, এটা আমাদের i2, এটা হচ্ছে আমাদের i3। বাট আমাদের কি লাগবে? আমাদের লাগবে i1 এর মান। কেন i1 এর মান লাগবে? তোমাকে প্রশ্নে জিজ্ঞাসা করছি 20 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 20 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? 20 মাল্টিপ্লাইড বাই i1, কারণ 20 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে i1। সো i1 এর মান বের করলেই ম্যাথটা মোটামুটি সলভড। i1 এর মান কেমনে বের করব? 1 নম্বর সমীকরণ থেকে। i1 হচ্ছে i2 প্লাস i3। তাহলে চলো, i1 কত? এই যেখানে লিখতেছি, ঠিক আছে, ফাইনাল টুকু কোথায় লিখতেছি? এইখানে। i1 হচ্ছে i2 প্লাস i3। i2 এর মান কত? -5 ডিভাইডেড বাই 86। i3 এর মান কত? 23 ডিভাইডেড বাই 86, তার মান থাকতেছে 18 ডিভাইডেড বাই 86। ঠিক আছে, আমার কি লাগবে? আমার লাগবে 20 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে লেখো 20 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে, দুই প্রান্তের বিভব পার্থক্য হবে কত? বলো বলো বলো। del v is equals to 20 multiplied by i1। ওকে, তাহলে 20 multiplied by 18 divided by 86। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, আসো, 20 ইন্টু 18 ডিভাইডেড বাই হচ্ছে 86, কত হয় রে? হয় হচ্ছে 4.186 ভোল্ট। এইটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এটা আমাদের লাস্ট পার্ট ম্যাথের। ঠিক আছে, কারো যদি বুঝতে সমস্যা একটু লিখে নাও, এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট। ক্লিয়ার? সো আমরা প্রথমে সমীকরণ সলভ করে i2 i3 এর মান বের করছি, সেই দুটোকে যোগ করলে 1 নম্বর সমীকরণে বসাই দিলে আমরা i1 এর মান পেয়ে যাচ্ছি। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে 20 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করা। সেটা কত হবে? রোধের মান মাল্টিপ্লাইড বাই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। সো রোধের মধ্যে প্রবাহিত কারেন্ট হচ্ছে i1, যেটার মান আমরা অলরেডি বের করছি। মানটা জাস্ট বসাই দিব, তাহলে ওই রোধের অ্যাক্রসে দুই প্রান্তের বিভব পার্থক্য বের হয়ে যাবে। দেখেন বুঝছেন কিনা? যদি বুঝেন তাহলে কেভিএল এর যে বেসিক ম্যাথ, যেগুলো আপনাদের এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা এইচএসসি পরীক্ষায় ম্যাক্সিমাম যে ম্যাথগুলো আছে সেগুলো মোটামুটি কভার করা শেষ। এবং সমীকরণ সলভিং প্রসেসটা বুঝছো কিনা আমি বারবার বলতেছি, এইচএসসি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটরে সলভ করলে হবে না। ক্যালকুলেটরে সলভ করলে কেভিএল এর ম্যাথ করতে 1 বা 2 মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি সময় লাগার কোনো সুযোগই নাই। বাট এইচএসসি পরীক্ষায় তোমার কাছে এই ফ্লেক্সিবিলিটি নাই। তুমি ক্যালকুলেটর দিয়ে কেভিএল এর ম্যাথ সলভ করলে হবে না, তোমার সমীকরণ ভেঙে ভেঙে সলভ করা লাগবে। সো আমি লাস্টের যেই 3টা ম্যাথ দেখালাম, এখন যে 3টা ম্যাথ দেখাইলাম, 3টা ম্যাথে কিন্তু সমীকরণ সলভ করছি। সো সমীকরণ সলভিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা আসলে কিন্তু ঠিক এভাবেই ম্যাথ করা লাগবে। ঠিক আছে, সো আবারও বলে দিচ্ছি, এইচএসসিতে এভাবে করতে হবে যেভাবে করাইলাম। ওকে, আদারওয়াইজ নাম্বার কাইটা দিলে পরে কিন্তু কান্দা লাগবে। ঠিক আছে, এইসব বোকামি করা যাবে না। যেটা বলতেছি একটু শুনতে হবে। অ্যাডমিশনে গিয়ে ক্যালকুলেটর, এমসিকিউতে ক্যালকুলেটর, এইচএসসিতে না। এইচএসসি রিটেনে যদি ম্যাথ আসে পুরো ডিটেলসে করে দেওয়া লাগবে। দেখেন পারবেন কিনা, সবাই বুঝছেন কিনা, কারো কোথাও কনফিউশন আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তী ম্যাথের দিকে আগাবো। লেটস গো বাচ্চারা, আসো।
ঈদ মুবারক, ঈদ মুবারক। ভাইয়া লেকচার কখন স্টার্ট হয়েছে? 7:30টার দিকে স্টার্ট হয়েছে। ভাইয়া চ্যাপ্টার কবে শেষ হবে? এই যে ক্লাসের মাঝখানে যে আছিস, আমি তো ক্লাসের শুরুতেই বলে দিয়েছি চ্যাপ্টার কবে শেষ হবে। রবিবার শেষ হয়ে যাবে হোপফুলি। অ্যাডমিশনের পার্ট সহ রবিবার শেষ হয়ে যাবে। আমাদের এইচএসসির পার্ট মোটামুটি শেষ, ঠিক আছে। অ্যাডমিশনের পার্ট সহ হচ্ছে রবিবার শেষ হবে। ওকে, দেখেন বুঝছি। এবার একটু কমপ্লেক্স ম্যাথের দিকে যাব। এগুলো সহজ, এগুলো আই গেস পারবা। আমাদের হালকা একটু কমপ্লেক্স ম্যাথ করে রাখা লাগবে, কারণ হচ্ছে আমি চাই তোমাদের সবকিছু পড়ায় রাখতে আর কি। ঠিক আছে, চলো সামনে আগাচ্ছি। কারো কোনো কনফিউশন হইলে ডু লেট মি নো। দেখো এইবার প্রশ্ন দেখো, এই সার্কিটটা তোমাকে দিছে, দিয়ে জিজ্ঞাসা করছে হচ্ছে রোধগুলার মধ্যে দিয়ে কতখানি কারেন্ট ফ্লো করবে। ওকে, এখন এরকম সার্কিট আসলে সমস্যা কি? দেখো এতক্ষণ ধরে আমরা দুই লুপের সার্কিট সলভ করতেছিলাম, দুইটা করে ফান্ডামেন্টাল লুপ ছিল, একটা বড় লুপ ছিল, বাট এবার কিন্তু লুপ তিনটা, ঠিক আছে। এবং তিনটা লুপ যদি চলে আসে, তুমি চিন্তা করো তো ব্রাঞ্চ কয়টা, বুঝছো? এটা একটু বুঝছো। এখানে একটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ, তিনটা ব্রাঞ্চ, চারটা ব্রাঞ্চ, পাঁচটা ব্রাঞ্চ, ছয়টা ব্রাঞ্চ। ছয়টা ব্রাঞ্চের মধ্যে কারেন্ট হবে কয়টা? ছয়টা কারেন্ট। একটা কারেন্টের মানও তোমার জানা আছে নাই কিন্তু। এবার আননোন কারেন্ট কয়টা রে? এবার আননোন কারেন্ট কিন্তু ছয়টা। এবং কারেন্ট যদি আননোন হয় ছয়টা, তার জন্য সমীকরণ লাগবে কয়টা? ছয়টা। তোমরা কি ছয়টা ইকুয়েশন সলভ করা শিখছো? শিখো নাই এখনো? তাহলে এই টাইপের ম্যাথ কেমনে করবা? একটু বুদ্ধি খাটাইতে হবে। যেমন এই ম্যাথটা খুবই সহজ, এই ম্যাথটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। বাট এর পরবর্তী যে আরো দুইটা ম্যাথ আছে, দুইটা না তিনটা ম্যাথ আছে, সেই তিনটা ম্যাথের জন্য তোমার একটু বুদ্ধি খাটাইতে হবে। বুদ্ধি যদি না খাটাও তাহলে জীবনটা একটু বেদনা হয়ে যাবে। শিখাই দিব বুদ্ধি, আসো। প্রথমত এই ম্যাথটা আমরা কেমনে সলভ করতে পারি? আমাদের এই তিনটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করা লাগবে, এই রোধ, এই রোধ এবং এই রোধ। তাহলে চলো আমরা ব্রাঞ্চের কারেন্ট একটু ধরে নিই। ধরে নিলাম এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে I1 এবং এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে I2। ধরলাম এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে I3, এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে I4 এবং এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে I5। লেটস সাপোজ। অথবা তুমি যদি আরেকটু সিম্পলিফিকেশনের দিকে যাইতে চাও, আরো সিম্পলি এটাকে করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে তোমাদের একটু দেখাই দিই। হ্যাঁ, ধরো এইভাবে আমরা লিখতে পারি, এভাবে লিখো না, এভাবে লেখো। ধরো এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে I1, ঠিক আছে। সেই কারেন্টের একটা অংশ আসছে এই দিকে, I1 যদি হয় এটাও I1, ওকে ফাইন। একটা অংশ আসছে এখান দিয়ে, আর একটা অংশ গেছে এখান দিয়ে। ধরলাম এখান দিয়ে আসছে হচ্ছে I2, তাহলে এখান দিয়ে কতটুকু যাবে? এখান দিয়ে যাবে হচ্ছে I1 মাইনাস I2, তাই না? কতটুকু যাবে? I1 মাইনাস I2। সো ধরো এখান থেকে গেছে I1 মাইনাস I2। বুঝলাম না ভাইয়া কি করলে। দেখো এখান দিয়ে ধরো 7 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, আমি বললাম তার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট 1 ওহম দিয়ে চলে গেছে। তাহলে অবশিষ্ট কারেন্ট কোন জায়গা দিয়ে যাবে? অবশিষ্ট কারেন্ট এখান দিয়ে যাবে। সে অবশিষ্ট কারেন্টের মান কত? এখানে আসছে 7, তার মধ্যে 2 চলে গেছে এখান দিয়ে, তাহলে অবশিষ্ট কারেন্ট হচ্ছে 7 মাইনাস 2, বাকি 5 অ্যাম্পিয়ার যাবে এখান দিয়ে। ওকে, সো এখানে যদি টোটাল I1 পরিমাণ কারেন্ট আসে, তার একটা অংশ I2 যদি এখান দিয়ে চলে যায়, অবশিষ্ট অংশটা যাবে হচ্ছে এখান দিয়ে। ঠিক আছে, গুড। আমি ধরলাম এই যে I1 মাইনাস I2 আসছে, তার মধ্যে দিয়ে I3 গেছে এখান দিয়ে। ওকে, তাহলে অবশিষ্ট যে কারেন্টটা I1 মাইনাস I2 মাইনাস I3, সেইটা যাবে হচ্ছে এখান দিয়ে। ভাইয়া বুঝলাম না। দেখো এখানে কারেন্ট আসছিল I1 মাইনাস I2, কারেন্ট আসছে I1 মাইনাস I2, তার মধ্যে দিয়ে I3 এখান দিয়ে চলে গেছে। তাহলে এখান দিয়ে কতটুকু কারেন্ট যাবে? যতটুকু আসছে মাইনাস যতটুকু এখান দিয়ে চলে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো এখান দিয়ে কারেন্ট আসছে 7 অ্যাম্পিয়ার, তার মধ্যে 2 অ্যাম্পিয়ার এখান দিয়ে চলে গেছে, তাহলে অবশিষ্ট 5 অ্যাম্পিয়ার এখান দিয়ে ফ্লো করবে। ধরো এখান দিয়েও 2 অ্যাম্পিয়ার চলে গেছে, তাহলে অবশিষ্ট 3 অ্যাম্পিয়ার এখান দিয়ে ফ্লো করবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কারেন্ট আসছিল I1, তার মধ্যে I2 এখান দিয়ে চলে গেছে, তাহলে অবশিষ্ট I1 মাইনাস I2 এখান দিয়ে ফ্লো করবে। এখানে কারেন্ট আসছে I1 মাইনাস I2, তার মধ্যে I3 এখান দিয়ে চলে গেছে, তাহলে অবশিষ্ট I1 মাইনাস I2 মাইনাস I3 এখান দিয়ে ফ্লো করবে। তাহলে বলো তো এখানকার কারেন্ট কত হবে? এখানকার কারেন্ট কত হবে বলো? এখান দিয়ে কারেন্ট আসছে I1 মাইনাস I2 মাইনাস I3, এখান দিয়ে কারেন্ট আসছে I3, দুইটা মিলে হইছে I1 মাইনাস I2, সেটা ফ্লো করবে এইটার মধ্যে দিয়ে। ঠিক আছে, সেম কাহিনী এখানেও। এখান দিয়ে কারেন্ট আসছে I2, এখান দিয়ে কারেন্ট আসছে I1 মাইনাস I2, আলটিমেটলি I1 পরিমাণ কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে। ওকে, জাস্ট KCL অ্যাপ্লাই করে হচ্ছে ভাঙায় ভাঙায় লিখছে, আর কিছুই না। এবার আমার প্রত্যেকটা কারেন্টের মান বের করা লাগবে। আমাকে বলছে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে। তাহলে আমার রোধ আছে 3টা, এখন এই রোধের মধ্যে কারেন্ট গেছে I1, এখান থেকে গেছে I2, এখান থেকে গেছে I3। এগুলোর মান আমার একটু বের করা লাগবে। কেমনে বের করবো? একটু পয়েন্টগুলোর নাম দাও। দেখো এটা হচ্ছে A, এটা হচ্ছে B, লেটস সাপোজ, এটা হচ্ছে C, এটা হচ্ছে D, এটা হচ্ছে E, এটা হচ্ছে F, এটা হচ্ছে G, এটা হচ্ছে H। ওকে,
আমরা প্রথমে এই লুপটার কথা একটু চিন্তা করি। এই লুপটা কোনটা বলে তো? এই লুপটা হচ্ছে এ এইচ, ওকে, দেন হচ্ছে সি বি এ, ওকে, সি বি এ। এই লুপে আমরা ঘুরবো কিভাবে? ক্লকওয়াইজ। কিভাবে ঘুরবো? ক্লকওয়াইজ। যদি ঘুরি বলো কি হবে? প্রথমে তুমি গেছো এ থেকে এইচে, ক্লকওয়াইজ ঘুরতেছো না, প্রথমে এ থেকে এইচে যাওয়া লাগবে। যাওয়ার সময় কি পড়ছে? ব্যাটারির পজিটিভ, সেটার ভোল্টেজ কত? 2 ভোল্ট। তাহলে প্রথমে এখানে আসবে একটা 2 ভোল্ট প্লাস 2। যেহেতু আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনালে প্রবেশ করছি, অবশ্যই ব্যাটারির ভোল্টেজ কি বসানো লাগবে? প্লাস। ওকে, এবার আসো এইচ থেকে সিতে। দেখো তুমি যেদিকে গেছো কারেন্টও সেই দিকে গেছে, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? পজিটিভ, সেটা কত? প্লাস I3। রোধের মান তো 1 ওহম, তাই না? সো রোধ দিয়ে গুণ করলেও যা, গুণ না করলেও একই কথা। দেন আমরা আসছি সি থেকে বিতে। সি থেকে বিতে আসার সময় মাঝখানে একটা ব্যাটারি পড়ছে, আমরা প্রবেশ করছি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল দিয়ে, তাহলে ব্যাটারির ভোল্টেজ বসাইতে হবে কত? মাইনাস। ঠিক আছে, এবং ফাইনালি বি থেকে এতে যাওয়ার সময় এখানে কোনো রকম ভোল্টেজ ড্রপ হয় নাই, সো আমাদের লুপ কমপ্লিট ইজ ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে I3 এর মান কত আসতেছে? 0 অ্যাম্পিয়ার। তার মানে এই যে লাস্টের যে রোধটা আছে ওর মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্টই ফ্লো করে নাই, ঠিক আছে? তুমি দেখতেই পাচ্ছ এখানে I3 এর মান কত আসছে? 0 অ্যাম্পিয়ার। সো এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এবার আসো আমাদের এই কারেন্টটা বের করা লাগবে। এটা কেমনে বের করব? তার জন্য আমাদের সেকেন্ড লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করা লাগবে। চলো সেকেন্ড লুপের মধ্যে যদি কেভিএল অ্যাপ্লাই করি, কোন লুপ ভাইয়া? এইচ জি ডি সি এইচ। আসো কোনটা? এইচ জি ডি সি এইচ। এই লুপের মধ্যে আমরা ঘুরবো কেমনে? ক্লক ওয়াইজ। যদি ক্লকওয়াইজ ঘুরি ভাইয়া, দেখো এইচ থেকে জিতে যখন তুমি যাবা, সামনে পড়তেছে একটা ব্যাটারি, তুমি ব্যাটারি কোন টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছো? পজিটিভ টার্মিনাল। তাহলে ব্যাটারির ভোল্টেজ বসবে কত? প্লাস 2। ঠিক আছে, দেন তুমি যখন জি থেকে ডিতে আসবা, তুমি যেদিকে গেছো কারেন্টও সেই দিকে গেছে, তার মানে এখানে ভোল্টেজ ড্রপ কি হবে? পজিটিভ, এবং সেটার মান কত হবে? প্লাস I2। দেন যখন তুমি ডি থেকে সিতে আসবা, তোমার সামনে পড়তেছে একটা ব্যাটারি, ডি থেকে সিতে যাওয়ার সময় তুমি ব্যাটারির কোন টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছো? নেগেটিভ টার্মিনাল। তার মানে ব্যাটারির ভোল্টেজ বসাইতে হবে -2। ঠিক আছে, ফাইনালি যখন তুমি সি থেকে এইচে আসবা, তুমি যেদিকে যাচ্ছ কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? নেগেটিভ, মানে হচ্ছে -I3। লুপ কমপ্লিট ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো 2 2 কাটাকাটি যাচ্ছে, থাকতেছে কি? I2 ইজ ইকুয়ালস টু I3। এই I3 এর মান কত রে? 0। তাহলে I2 যদি I3 এর সমান হয়, I2 এর মানও কত হবে? 0 অ্যাম্পিয়ার। বুঝছো? তার মানে এই রোধের মধ্যে দিয়েও কোনো কারেন্ট ফ্লো করবে না, এবং সিমিলারলি এই রোধের মধ্যে দিয়েও কোনো রকম কারেন্ট ফ্লো করবে না। সো আমরা অলরেডি দুইটা রোধের কারেন্ট বের করে ফেলছি। আমাদের ফাইনাল টাস্ক হচ্ছে এই রোধের কারেন্ট বের করা। এই রোধের মধ্যে দিয়ে একটা কারেন্ট তো ফ্লো করাই লাগবে, না তার যদি না করে, ধরো এই রোধের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো না করে, তার মানে কিন্তু সার্কিটের মধ্যেই কোনো কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে, সো আমাদের দেখা লাগবে এই রোধের মধ্যে দিয়ে কি আদৌ কোনো কারেন্ট ফ্লো করে নাকি করে না, সেটা বের করাটাই হচ্ছে আমাদের টাস্ক। সেটা কেমনে করব? সেটা আমরা করব হচ্ছে এই লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করে। তাহলে আমাদের ফাইনাল যে লুপটা, সেখানে যদি আমরা একটু কেভিএল অ্যাপ্লাই করি, আসেন বুদ্ধিমানের দলগুলা, চলো কি লেখা যায়? জি এফ, তারপর কি আছে? ই ডি, তারপর কি আছে? জি। ওকে, এই যে লুপটা জি এফ ই ডি জি, এই লুপের মধ্যে আমরা কেমনে ঘুরবো বলতো? ঘুরবো হচ্ছে ক্লকওয়াইজ। ওকে, কেমনে ঘুরবি? ক্লকওয়াইজ ঘুরবি। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, তুমি ঘুরলেই হইছে। ঠিক আছে, তাহলে আসো প্রথমে আমরা যদি জি থেকে এফে যাই, জি থেকে এফে যাওয়ার সময় আমরা ব্যাটারির প্লাস প্রান্ত দিয়ে প্রবেশ করতেছি, তাহলে ব্যাটারির ভোল্টেজ পজিটিভ। এফ থেকে ইতে যখন যাব, খেয়াল করে দেখো, এফ থেকে ইতে যখন যাব, আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, তাই না? আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট যাচ্ছে কোন দিকে? তার উল্টা দিকে। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কি হবে? অবশ্যই নেগেটিভ। সেটা কত? -I1। ওকে, তুমি যখন ই থেকে ডিতে আসবা, তুমি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছো, তার মানে ব্যাটারির ভোল্টেজও নেগেটিভ -2। ফাইনালি যখন তুমি ডি থেকে জিতে যাবা, কারেন্ট যেদিকে যাচ্ছে তুমিও তার উল্টা দিকে যাচ্ছ, সেদিকে তো যাচ্ছ না, তুমি যাচ্ছ তার উল্টা দিকে, তাইলে এখানে ভোল্টেজ ড্রপ কি হবে? নেগেটিভ, এবং সেটা হবে -I2। লুপ কমপ্লিট ইজ ইকুয়ালস টু 0। সহজ, একদম খুবই সহজ। গুড, তাহলে দেখো তো কি আসতেছে? I1 ইজ ইকুয়ালস টু টা 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 -I2। I2 এর মান কত? 0। -I2 এর মান কত? -0। -0 হয় নাকি রে? 0ই তো হয়, তাই না? তার মানে I1 এর মানও কত? 0 অ্যাম্পিয়ার। তার মানে এই সার্কিটের মধ্যে অ্যাকচুয়ালি কোনো কারেন্টই ফ্লো করবে না। ঠিক আছে, সো আমাদের I1, I2 এবং I3
সবগুলাই কত 0 অ্যাম্পিয়ার সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করবে কোনো রকম কারেন্ট আমরা এই সার্কিটের মধ্যে পাবো না সহজ ঠিক আছে সলভড এখানে টেকনিকটা কি দেখো এখানে তো তোমার কেভিএল অ্যাপ্লাই করা তো কোনো ব্যাপার না কেভিএল তুমি এমনি অ্যাপ্লাই করতে পারতেছো এখানে তোমার এই টেকনিকটা বোঝা লাগবে আমি কারেন্টটা যেমনি করে ভাগ করলাম কেন আমি কারেন্টটা ভাগ করলাম যদি এখানে কারেন্ট ভাগ না করতাম এই ম্যাথে সমস্যা হইতো না কারণ এখানে আমার ব্যাটারির ভোল্টেজগুলো ইকুয়াল কাটাকাটি চলে যেতেছে বাট ব্যাটারির ভোল্টেজ যদি ইকুয়াল না হইতো এটা যদি 2 ভোল্ট হতো এটা যদি 3 ভোল্ট হতো এগুলো কিন্তু কোনোটাই কাটাকাটি যাইতো না এবং তখন যদি তুমি কারেন্ট এইভাবে ভাগ না করতা ম্যাথ সলভ করতে জিন্দেগি বাইর হয়ে যাইতো ভাই 6টা আননোন কারেন্ট থাকতো 6টা আননোন কারেন্টের জন্য 6টা ইকুয়েশন লাগতো 6টা ইকুয়েশন সলভ করা মানে বুঝতেছো জীবনযাত্রা নাই হয়ে যাবে ওকে পরের ম্যাথ আসলেই বুঝবা এটা বুঝছো সহজ ছিল একদম ভেরি গুড নেক্সট ম্যাথ আসো এই যে এইটা সলভ করো এইটা সলভ করলেই জীবনে একটা মানসিক ধাক্কা তুমি এমনি খেয়ে যাবা দেখো কি বলছে এখানে হচ্ছে একটা বিশাল বড় সার্কিট তো আছে সেই সার্কিটের মধ্যে 3টা লুপ আছে হ্যাঁ যদি এইচএসসি পরীক্ষায় অনেক কঠিন ম্যাথ দিতে চায় স্যাররা তাহলে হচ্ছে এরকম একটা ম্যাথ দিবে এর চেয়ে কঠিন ম্যাথ তুমি এইচএসসি পরীক্ষাতেও পাবা না সো এটা হচ্ছে মনে করো সর্বোচ্চ কঠিনতম ম্যাথ ওকে গুড এখন দেখো এই সার্কিটের মধ্যে ব্রাঞ্চ কয়টা চিন্তা করো এখানে একটা ব্রাঞ্চ ওকে এখানে 2টা ব্রাঞ্চ 3টা ব্রাঞ্চ 4টা ব্রাঞ্চ 5টা ব্রাঞ্চ 6টা ব্রাঞ্চ সো তুমি যদি ব্রাঞ্চ ওয়াইজ ডিফারেন্ট কারেন্টের কথা চিন্তা করো এতক্ষণ ধরে প্রত্যেকটা ম্যাথ আমরা যেটা করে আসতেছিলাম তাহলে তোমার ম্যাথের মধ্যে কারেন্ট চলে আসবে 6টা ঠিক আছে এবং 6টা কারেন্টের কোনো কারেন্টের মানে তুমি জানো না 6টা আননোন রাশি সলভ করার জন্য তোমার ইকুয়েশন লাগবে 6টা 6টি ইকুয়েশন সলভ করছো কখনো তোমরা 3টে ইকুয়েশন সলভ করতে হিমশিম খাও 4টা দিলে তো নাকের পানি চোখের পানি এক হয়ে যাবে 5টা দিলে বলবা ভাই আমি আর পড়ালেখা করবো না 6টা দিলে মনে হয় তোমরা গন দুনিয়া থেকেই গন হয়ে যাবা সো 6টি ইকুয়েশন আমরা সলভ করা আসলে শিখি নাই এবং এটা খুবই টাফ এবং চ্যালেঞ্জিং এই অল্প সময়ের মধ্যে পারফেক্টলি ক্যালকুলেশন করা উইল বি ভেরি টাফ সো এই টাইপের ম্যাথ যখন চলে আসবে যেখানে হচ্ছে তোমার 3টা লুপ আছে 3টা ফান্ডামেন্টাল লুপ আছে এই হচ্ছে একটা লুপ এই হচ্ছে আরেকটা এই হচ্ছে আরেকটা 3টা ফান্ডামেন্টাল লুপ তখন আমাদের একটু বুদ্ধি খাটাইতে হবে কারেন্টগুলো হচ্ছে একটু বুঝে শুনে দেওয়া লাগবে কিভাবে দিব দেখো কয়েকটা ফান্ডামেন্টাল ব্রাঞ্চের মধ্যে আমরা কারেন্টকে সেম রাখবো ওকে কিভাবে খেয়াল করো প্রথমে আমরা ধরলাম এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে I1 ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই এই ব্রাঞ্চের কারেন্ট কত I1 দেখো এই I1 কারেন্ট এখানে এসে পৌঁছাবে পৌঁছানোর পর 2টা ভাগে ভাগ হবে তাই না এই কারেন্টের একটা অংশ যাবে এই দিকে আর একটা অংশ যাবে এই দিকে সো আমি ধরলাম এই I1 এর একটা অংশ I2 এখান দিয়ে প্রবেশ করছে যদি এখান দিয়ে I2 প্রবেশ করে তাহলে অবশিষ্ট কারেন্ট কোন দিক দিয়ে যাবে অবশিষ্ট কারেন্ট যাবে এখান দিয়ে তাহলে এখান দিয়ে প্রবাহিত কারেন্ট কত হবে এখান দিয়ে প্রবাহিত কারেন্ট হবে I1 I2 I1 I2 I1 I2 ভাইয়া কি করলেন এটা কিছুই করি নাই কেসিএল অ্যাপ্লাই করছি বেসিক্যালি এখান দিয়ে আমার কারেন্ট আসছে I1 তার একটা অংশ চলে গেছে এখান দিয়ে I2 তাহলে অবশিষ্ট অংশ যাবে এই ব্রাঞ্চ দিয়ে কারণ এই কারেন্টটা 2টা ভাগে ভাগ হচ্ছে I1 এর একটা অংশ যাচ্ছে 30 ওহমের মধ্যে দিয়ে অবশিষ্ট যে অংশটা I1 I2 সেটা যাবে হচ্ছে এই ব্রাঞ্চটা দিয়ে ক্লিয়ার গুড এখন এই যে I2 সেই I2 আবার 2টা ভাগে ভাগ হবে I2 এর একটা অংশ আসবে এই দিকে আর একটা অংশ যাবে এই দিক বরাবর তাহলে চলো ওকে যদি আমরা একটু 2টা ভাগে ভাগ করে দেই I2 কে তাহলে I2 এর একটা অংশ যাবে কোন দিক বরাবর এই দিক বরাবর আর একটা অংশ যাবে কোন দিক বরাবর এই দিক বরাবর আমি ধরলাম I2 এর একটা অংশ I3 সেটা আসছে এই দিক বরাবর ঠিক আছে I2 এর একটা অংশ কত I3 সেটা আসছে এই দিক বরাবর তাহলে অবশিষ্ট অংশ I2 I3 সেইটা যাবে হচ্ছে এই দিক বরাবর একদম সহজ দেখো এখান থেকে I1 এসে 2 ভাগে ভাগ হয়েছিল এই বরাবর গেছিল একটা অংশ I2 অবশিষ্ট অংশ গেছিল এই দিক দিয়ে I1 I2 I2 এখানে এসে 2টা ভাগে ভাগ হবে কারণ এখানে ওর কাছে যাওয়ার রাস্তা আছে 2টা একটা অংশ যাবে এই দিকে আর একটা অংশ যাবে এই দিকে সো আমি ধরলাম I2 এর একটা অংশ I3 প্রবেশ করছে 5 ওহমের মধ্যে দিয়ে তাহলে অবশিষ্ট অংশ I2 I3 সেটা কোন জায়গা দিয়ে যাবে সেটা যাবে হচ্ছে এই 40 ওহমের মধ্যে দিয়ে ক্লিয়ার গুড তাহলে দেখো অলরেডি আমরা 5টা ব্রাঞ্চের কারেন্ট পেয়ে গেছি এই ব্রাঞ্চের কারেন্ট আমরা জানি 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 আমরা জানি না হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট ভুল আমরা আসলে এই ব্রাঞ্চের কারেন্টও জানি কেমনে জানি খেয়াল করে দেখো এখান দিয়ে আসবে I1 I2 এখান দিয়ে আসবে I2 I3 দুইটা কারেন্ট যোগ হয়ে এখান দিয়ে চলে আসবে না
চিন্তা করে দেখেন, এখান দিয়ে যাবে I2 মাইনাস I3, এখান দিয়ে আসবে I1 মাইনাস I2, দুইটা কারেন্ট যোগ হয়ে কি আবার এখান দিয়ে ব্যাক করবে না? সেটাই হবে। সো এখানকার কারেন্ট কত হবে? এখানকার কারেন্ট হবে I1 মাইনাস I3। ভাইয়া I2 কই গেল? এখানে আছে মাইনাস I2, এখানে আছে প্লাস I2, যোগ করলে মাইনাস I2 প্লাস I2 বাদ হয়ে যাবে। তার মানে এখান দিয়ে প্রবাহিত কারেন্ট কত? এখান দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে I1 মাইনাস I3। এবং তোমার এখানে ভাগ করা যে ঠিক আছে সেটা জাস্টিফিকেশনে সম্ভব। তুমি চিন্তা করে দেখো, এখানে কারেন্ট অটোমেটিক্যালি মিলে যাবে। এখান দিয়ে আসছে I1 মাইনাস I3, এখান দিয়ে আসছে I3, দুইটা যোগ হয়ে গেছে এখান দিয়ে। তাহলে I3 এর সাথে I1 মাইনাস I3 যোগ করো, কত পাবা? I1 পাবা। দেখো এখান দিয়ে I1 পরিমাণ কারেন্টই আসছে। বুঝতে পারছো? তাহলে এই যে তুমি 6টা ব্রাঞ্চের কারেন্টকে ডিফাইন করলাম, কয়টা আননোনের মাধ্যমে? 6টা আননোন না, তোমার এই পুরা জিনিসটার মধ্যে আননোন মাত্র 3টা, I1 I2 I3, অন্য কোনো রাশি কিন্তু এখানে আননোন নাই। তার মানে 6টা ব্রাঞ্চের কারেন্টকে আমরা মাত্র 3টা আননোন দিয়ে ডিফাইন করতে পারতেছি। এখন এই 3টা আননোন বের করার জন্য আমার 3টে ইকুয়েশন লাগবে। 3টে ইকুয়েশন সলভ করলেই আমাদের ম্যাথ সলভ। যদি তুমি প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা কারেন্ট ধরতে চাইতা তাহলে কিন্তু তোমার 6টা ইকুয়েশন লাগতো, এবং 6টা ইকুয়েশন সলভ করতে গেলে কিন্তু জীবন বের হয়ে যেত। সো এভাবে কারেন্ট ভাগ করাটা শিখতে হবে। কারেন্ট যদি প্রপারলি ভাগ করতে পারো, এরকম 6টা ব্রাঞ্চকে তুমি মাত্র 3টা আননোনের মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারবা। দেন 3টা সমীকরণ সলভ করলেই প্রত্যেকটা কারেন্টের মান তুমি পেয়ে যাবা। তোমার কি বলছে? রোধগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। তুমি যদি I1 I2 I3 এর মান বের করে ফেলতে পারো, তোমার যদি কেউ জিজ্ঞাসা করে এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত, কি করবা? I2 এর মান থেকে I3 এর মানকে বিয়োগ করে দিবা, তাহলে 40 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট পেয়ে যাবা। তোমার যদি কেউ জিজ্ঞাসা করে এই 15 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত, কি করবা? I1 থেকে I2 কে বিয়োগ করে দিবা, তাহলে এই 15 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট পেয়ে যাবা। বুঝছো? সো কাজ হচ্ছে ইকুয়েশন সলভ করে I1 I2 I3 এর মান বের করা, তাহলে আসলে যে কোনো রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করে ফেলা যাবে। সহজ? গুড। তাহলে 3টি ইকুয়েশনের জন্য আমার কি লাগবে? 3টা KVL লাগবে লুপের মধ্যে। ভাই KCL অ্যাপ্লাই করব না? না না না, এখানে KCL অ্যাপ্লাই করা যাবে না। কেন KCL অ্যাপ্লাই করা যাবে না বলো তো? তুমি এই যে এই কারেন্টগুলোকে ভাগ করছো, ভাগ করে লিখছো, কেমনে লিখছো? তুমি কিন্তু টেকনিক্যালি এখানে KCL অ্যাপ্লাই করেই লিখছো। তুমি বলতেছো এখান দিয়ে কারেন্ট I2, তার মধ্যে দিয়ে I3 এখান দিয়ে চলে গেল, অবশিষ্ট কারেন্ট এখান দিয়ে যাবে। এটা কি? এটাই তো KCL। সো তুমি কিন্তু যেগুলো যে লিখছো KCL অ্যাপ্লাই করেই লিখছো, এখানে আর KCL অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে? সো আমরা যেটা করব KVL অ্যাপ্লাই করব। 3টা লুপের মধ্যে 3বার KVL অ্যাপ্লাই করব, 3টা সমীকরণ পাবো, 3টা সমীকরণ সলভ করব, সলভ করলেই কারেন্টগুলোর মান বের হয়ে যাবে। তাহলে প্রথমে আসো A H C, এটা কি? এটার নাম নাই কেন? আয় হায়, এটা একটা নাম দাও তো দেখি। এটার নাম দাও হচ্ছে P, লেট সাপোজ P। তাহলে A H C P A, এই লুপের মধ্যে আমরা প্রথমে অ্যাপ্লাই করব। কোনটা? A H C P A, এটার মধ্যে ধরো আমরা ক্লকওয়াইজ যাব। ওকে, তাহলে প্রথমে আসো A থেকে H এ যাচ্ছি, আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে, ভোল্টেজ ড্রপ পজিটিভ 30I2। ঠিক আছে? দেন H থেকে C তে আমরা যেদিকে কারেন্টও সেদিকে, ভোল্টেজ ড্রপ পজিটিভ প্লাস 5I3। ঠিক আছে? দেন C থেকে P তে যাওয়ার সময় পড়তেছে একটা ব্যাটারি, আমরা প্রবেশ করতেছি ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে, তাহলে ব্যাটারির ভোল্টেজ নেগেটিভ। ওকে, দেন P থেকে A তে আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, ভোল্টেজ ড্রপ পজিটিভ 15I1, লুপ কমপ্লিট ইজ ইকুয়ালস টু 0। সো সমীকরণটাকে যদি একটু সুন্দর মতো লিখি তাহলে থাকবে হচ্ছে 15I1 প্লাস 30I2 প্লাস 5I3 ইজ ইকুয়ালস টু 20, বা মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। পেয়ে গেছি। আরো 2টা সমীকরণ লাগবে, তার জন্য আমরা কি করব? আরো 2টা লুপের মধ্যে KVL অ্যাপ্লাই করব। তাহলে আসেন এবার আমরা এই লুপটা নিচ্ছি HEDCH। ঠিক আছে? কোন লুপটা? ওই যে ওইটা, HEDCH। চলো HEDCH, এই লুপের মধ্যে আমরা কিভাবে ঘুরবো? ক্লকওয়াইজ ঘুরবো। ঠিক আছে? যদি ঘুরি H থেকে E তে যাওয়ার সময় আমরা যেদিকে গেছি কারেন্টও সেদিকেই গেছে, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? পজিটিভ। এখন কথা হচ্ছে ভোল্টেজ ড্রপের মান কত হবে? ভোল্টেজ ড্রপের মান বা রোধের মধ্যে ভোল্টেজ ড্রপের মান আমরা কেমনে বের করি? রোধের মান মাল্টিপ্লাইড বাই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান। রোধের মান হচ্ছে 40, 40 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করছে? I2 না, I3 না, ফ্লো করছে I2 মাইনাস I3। তাহলে রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট দিয়ে গুণ করলে আমরা কি পাবো? ভোল্টেজ ড্রপ। তাহলে লেখো 40 ইন্টু I2 মাইনাস I3।
গেল। এবার আসো ই থেকে ডিতে, আমরা যেদিক গেছি কারেন্টও সেদিক গেছে, ভোল্টেজ ড্রপ পজিটিভ, কিন্তু কারেন্টের মান কত? কারেন্টের মান হচ্ছে I1 মাইনাস I3, তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে বলো? ভোল্টেজ ড্রপ হবে হচ্ছে 40 ইন্টু I1 মাইনাস I3, ঠিক আছে। দেন যখন তুমি ডি থেকে সিতে আসবা, আসার সময় একটা ব্যাটারি পড়তেছে, আমরা যাচ্ছি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল দিয়ে বা নেগেটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছি, তাহলে ব্যাটারির ভোল্টেজ নেগেটিভ। দেন ফাইনালি যখন আমরা সি থেকে এইচে ব্যাক করব, আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে ফ্লো করতেছে, তার মানে ভোল্টেজ ড্রপ কি হবে? নেগেটিভ, মানে হচ্ছে -5/3 ইজ ইকুয়ালস টু 0। ওকে, কাজ শেষ, এখন জাস্ট সাজায় লেখা। তাহলে এখানে আসবে 40I2 মাইনাস 40I3 প্লাস 40I1 মাইনাস 40I3 মাইনাস 10 মাইনাস 5/3 ইজ ইকুয়ালস টু 0। যদি একটু সাজায় লিখি তাহলে আসো I1টাকে আগে লিখি, 40I1, I2 আছে আর I2 আছে একটাই, 40I2, I3 আছে কয়টা? -40 -40 -80 -85, তাহলে -85I3 মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। বুঝছো? একদম সহজ। সো আমরা দুইটা লুপের মধ্যে দুইবার কেভিএল অ্যাপ্লাই করছি, কেভিএল অ্যাপ্লাই করে হচ্ছে আমরা অলরেডি দুইটা সমীকরণ বের করে আনছি। আর কয়টা সমীকরণ লাগবে? আর লাগবে হচ্ছে একটা। সেই একটা সমীকরণ আমরা কেমনে বের করব? আরো একটা লুপ নিব, সেই লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করব। লুপ তো এখানে অসংখ্য, তাই না? কিন্তু টোটাল লুপ আছে কয়টা বলো তো? লুপ আছে হচ্ছে এখানে প্রায় 7টার মতো, আমরা আগের দিন দেখাইছিলাম, এখানে প্রায় 7টার মতো লুপ আছে। সো আমরা এই ছোট লুপটাই নেই, এই যে এইটার মধ্যে আমরা একটু কি করি? কেভিএলটা অ্যাপ্লাই করি। কোন লুপ? GFEHAG, ঠিক আছে? এই লুপের মধ্যে হচ্ছে আমরা একটু কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে চলো, GF, তারপর কি আছে ভুলেই তো গেলাম, GFEHAG, ওকে, GFEHAG, ওকে। এই লুপের মধ্যে আমরা যাব কিভাবে? ক্লকওয়াইজ। ওকে, যদি আমরা ক্লকওয়াইজ যাই ভাইয়া, বলো প্রথমে জি থেকে এফ এ যাওয়ার সময় কি হবে? পড়তেছে একটা ব্যাটারি, যাওয়ার সময় ব্যাটারির কোন প্রান্ত দিয়ে প্রবেশ করতেছি? পজিটিভ প্রান্ত, তার মানে ব্যাটারির ভোল্টেজ বসাইতে হবে প্লাস, লেখো +30। ওকে, এরপর ভাইয়া, এরপর যখন এফ থেকে এইতে যাব, আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেই দিকে যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? পজিটিভ। সেটা কত? রোধের মান মাল্টিপ্লাইড বাই কারেন্টের মান, মানে হচ্ছে 10 ইন্টু I1 মাইনাস I2। বসিয়ে দাও, প্লাস কত? 10 ইন্টু I1 মাইনাস হচ্ছে I2, ঠিক আছে। এবার আসেন, এরপর কি আছে ভাইয়া? এরপর আমরা আসবো ই থেকে এইচে। দেখো, ই থেকে এইচে আসার সময় আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? নেগেটিভ হবে। সেটার মান কত? রোধের মান মাল্টিপ্লাইড বাই প্রবাহিত কারেন্ট I2 মাইনাস I3, তার মানে -40 ইন্টু I2 মাইনাস I3, ঠিক আছে? বুঝতে পারছো? এরপর কি হবে ভাইয়া? এরপর আসবো এইচ থেকে এতে। এইচ থেকে এতে আসার সময় সেম কাহিনী, আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ নেগেটিভ, -30I2, বসাই দাও, -30I2। ফাইনালি যখন আমরা এ থেকে জিতে ব্যাক করব, আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? পজিটিভ। সেটার মান কত হবে? 15 ইন্টু I1 মাইনাস I2, ঠিক আছে, প্লাস 15 ইন্টু I1 মাইনাস I2 ইজ ইকুয়ালস টু 0। সেখানে যদি আমরা সমীকরণটাকে একটু সাজাই লিখি, তাহলে থাকবে হচ্ছে 30 প্লাস 10I1 মাইনাস 10I2, এখানে হচ্ছে -40I2 প্লাস 40I3 মাইনাস 30I2 প্লাস 15I1 মাইনাস 15I2 ইজ ইকুয়ালস টু 0। জাস্ট একটু অর্গানাইজ করে লেখো, I1 গুলোকে একত্রিত করো, প্লাস 10I1, এখানে আছে হচ্ছে 15I1, তার মানে 25I1। ওকে, I2 গুলোকে একত্রিত করো, এখানে আছে -50, এখানে আছে -30, -80, তার মানে -80I2। I3 গুলোকে একত্রিত করো, একটাই I3 আছে, সেটা কত? +40I3, আর এখানে আছে হচ্ছে +30, তাহলে +30 ইজ ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। ওকে, এবার তোমার কাজ কি বলো? 3টা সমীকরণ পাইছো, 3টা সমীকরণকে জাস্ট একটু সলভ করা লাগবে।
আর কিছু না। এই তিনটা সমীকরণকে আমরা সলভ করলে আমরা কি পেয়ে যাব, I1 I2 এবং I3 এর মান পেয়ে যাব। এখন কারো যদি এটা নিয়েও কনফিউশন জাগে যে ভাই ইকুয়েশন সলভ করবো কেমনে, খুবই সহজ। যে কোনো একটি ইকুয়েশন, ধরো 1 নম্বর ইকুয়েশন থেকে তুমি I1 এর মানটা বের করো, ঠিক আছে? কিভাবে? সব কিছুকে ডান পাশে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিয়ে হচ্ছে 15I1 সমান কিছু একটা পেয়ে যাবা, পুরো জিনিসটাকে 15 দিয়ে ভাগ করে দাও, তুমি I1 এর মান পেয়ে যাবা। দেন 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণে হচ্ছে I1 এর মানটাকে বসাই দাও, বসাই দিলেই 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণে I2 এবং I3 ছাড়া অন্য কিছু থাকবে না। দেন আগের নিয়মে I2 এবং I3 কে সলভ করো, সলভ করে I2 আর I3 এর মান বের করে আনো। দেন হচ্ছে I1 ওয়ালা যে ইকুয়েশনটা আছে সেখানে I2 আর I3 এর মানটা বসাই দাও, তাহলে তোমার I1 এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, কাজ খুব সহজ। কি বললাম? তাহলে প্রথম সমীকরণটা নিবা, আমি একটু দেখাই দিই সমীকরণ সলভ করবা কিভাবে। আমরা হচ্ছে প্রথমে যেটা করব, 1 নাম্বার সমীকরণটা নিব। 1 নাম্বার সমীকরণের মধ্যে কি আছে? 15 35 20, ঠিক আছে? 15I1 প্লাস 30I2 প্লাস 5I3 প্লাস ছিল না মাইনাস ছিল রে, প্লাস 5I3 মাইনাস হচ্ছে 20, ওকে, ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা I1 এর মানটা বের করব। চলো 5 দিয়ে যদি ভাগ করি, 5 দিয়ে ভাগ করার কি আগেই দরকার আছে? আগেই দরকার নেই, পরে করব নি। 15I1 ইজ ইকুয়ালস টু, লেখা যায় 20 মাইনাস 30I2 মাইনাস 5I3, দ্যাট মিন্স I1 ইজ ইকুয়ালস টু 20 মাইনাস 30 কত I2, ঠিক আছে, মাইনাস 5/3 ডিভাইডেড বাই হচ্ছে 15। বের হইছে I1। এই I1 হচ্ছে তুমি 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণের মধ্যে বসাই দিবা, ঠিক আছে? কি করবা? 2 নাম্বার সমীকরণের মধ্যে I1 বসাবা, I1 বসে নতুন আর একটা সমীকরণ পাবা, ওকে। দেন 3 নাম্বার সমীকরণের মধ্যেও তুমি I1 এর মান বসাবা, বসে নতুন আর একটা সমীকরণ পাবা, ঠিক আছে? এবং এই দুইটা সমীকরণের মধ্যে কোনো I1 থাকবে না, কারণ তুমি I1 এর পরিবর্তে I2 আর I3 বসাই দিচ্ছ। সো দেখা যাবে এই দুইটা সমীকরণের মধ্যে আছে হচ্ছে শুধুমাত্র I2 এবং I3, ওকে। তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা সলভ করি একদম আগের মতো, ওই যে প্রতিস্থাপন বা অপনয়নের মাধ্যমে যদি আমরা সলভ করি, সলভ করলে আমরা কি পেয়ে যাব? I2 এবং I3 পেয়ে যাব। সো এই দুইটি ইকুয়েশন আমাদের I2 এবং I3 বের করে দিবে, ঠিক আছে? সলভ করলে আমরা I2 এবং I3 পেয়ে যাব। দেন এই সমীকরণটার মধ্যে I2 এবং I3 এর মান আমরা বসাই দিব। এখানে আমরা কি করব? I2 এবং I3 এর মান বসাবো, বসাইলেই কি হবে? I1 এর মান বের হয়ে যাবে, ঠিক আছে? সো এতটুকু হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা কিন্তু আপনারা বাসায় একটু করবেন, ওকে। এই কাজটা কিন্তু একটু সবার বাসার মধ্যে করা লাগবে। আমরা প্রথমে I1টা এই দুইটা সমীকরণ 2 আর 3 এর মধ্যে বসাই দিব, বসাই দিলে আমরা নতুন দুইটা সমীকরণ পাবো যেখানে শুধুমাত্র আর I2 আর I3 আছে। দেন আগের মতো যে প্রতিস্থাপন অপনয়নের মাধ্যমে আমরা I2 আর I3 মান বের করে ফেলবো এই দুইটি ইকুয়েশন সলভ করে। I2 আর I3 মান বের হইলে তাকে আমরা বসাই দিব হচ্ছে এই সমীকরণের মধ্যে, তাহলে আমাদের আলটিমেটলি I1 এর মান বের হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে আমরা I1 এর মানটা পেয়ে যাব। ক্লিয়ার? সো এগুলো হচ্ছে একটু বেশি কমপ্লেক্স, যদি আসে ম্যাক্সিমাম কমপ্লেক্স টাইপের সার্কিট তাহলে এটা আসতে পারে, এর চেয়ে বেশি কঠিন আসার সম্ভাবনা নাই। হুইটস্টোন ব্রিজের একটা আছে, ওইটা সিমিলার, মানে আমাদের সিমিলার কনসেপ্ট দিয়ে সলভ করা লাগে, ওটা আমি করাই দিব তোমাদেরকে। বাট 3টা লুপের চেয়ে বেশি লুপ দিয়ে হচ্ছে তোমাদের আসবে না, মানে ম্যাক্সিমাম কঠিন যদি আসে এরকম এই 3টা ফান্ডামেন্টাল লুপ সহ সার্কিট আসবে। সেক্ষেত্রে প্রথমে তোমার কারেন্টটাকে ভাগ করে নেওয়া লাগবে, ভাগ করার পর কেভিএল ইকুয়েশন বানানো লাগবে, দেন হচ্ছে কেভিএল ইকুয়েশন সলভ করা লাগবে, সলভ করে হচ্ছে সব কারেন্ট বের করা লাগবে। এবং এই ম্যাথটা অনেক বড় হবে, ঠিক আছে? দেখে বোঝা যাচ্ছে এটা আসলে একটু লেন্দি ম্যাথ হবে, ক্যালকুলেশন হালকা একটু কমপ্লেক্স, আর এটার কোনো শর্টকাট ওয়ে আসলে নাই, ঠিক আছে? শর্টকাট ওয়ে নাই। ইনফ্যাক্ট তোমরা এখানে যেটা শিখলা এটাই হচ্ছে শর্টকাট ওয়ে কারেন্টটা ভাগ ভাগ করে লিখার, কারণ কারেন্ট যদি তুমি ভাগ ভাগ করে না লিখো সেক্ষেত্রে তোমার 6টি ইকুয়েশন লাগবে, 6টি ইকুয়েশন দিয়ে তখন ম্যাথটা সলভ করা লাগবে, তখন আরো অনেক লেন্দি হবে। এটা যেটা শিখলা এটাই হচ্ছে শর্টকাট, ওকে। আর ক্যালকুলেশনের শর্টকাট যদি বলো, ক্যালকুলেশনের শর্টকাট হচ্ছে ক্যালকুলেটর। তোমার যদি ম্যানুয়ালি করা লাগে, ম্যানুয়ালি যেটা বললাম এভাবেই আসলে করা লাগবে, এর চেয়ে সহজ নিয়ম আমার নিজের অন্তত জানা নাই। বাট ক্যালকুলেটর দিয়ে যদি করো, অ্যাডমিশনে যদি এইসব আসে তখন আমরা ক্যালকুলেটর দিয়ে করব ডিরেক্ট সমীকরণ সলভিং, তখন আসলে এগুলো খুব বেশি কঠিন বলে মনে হবে বলে আশা করি না, ঠিক আছে? একদম সহজ। তাহলে যদি এরকম 3 লুপওয়ালা সার্কিট আসে আশা করি পারবেন। আরও একটা আমি একটু দেখাই 3 লুপওয়ালা সার্কিট, আপনাদের হোমওয়ার্ক থাকবে সেম সার্কিটটা, বাট দেখেন প্রশ্ন কি করছে। প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করছে এখানে অ্যামিটারের রিডিং কত এবং ভোল্টমিটারের রিডিং কত। যদি এই টাইপের প্রশ্ন কখনো পরীক্ষায় চলে আসে অ্যামিটারের রিডিং কত, আপনি চিন্তা করেন এই ম্যাথ কি নতুন কোনো ম্যাথ? সেম ম্যাথ, দেখেন এখানে ডেটা সব কিছু সেম, আগের যে ম্যাথটা তার সাথে সব ডেটা, প্রত্যেকটা ডেটা এখানে সেম, জাস্ট তোমাকে প্রশ্নে একটু পার্থক্য করে দিয়েছে। প্রশ্নে তোমাকে জিজ্ঞাসা করছে অ্যামিটারের রিডিং কত। আচ্ছা বলো তো এই সার্কিটের মধ্যে
যদি আমি এখানে একটা অ্যামিটার লাগাইতাম, সেই অ্যামিটারের রিডিং কত হইতো? অ্যামিটারের রিডিং হয়তো এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। লেট সাপোজ আমি এখানে একটা অ্যামিটার লাগাইছি, লাগাই তোমাকে জিজ্ঞাসা করছি অ্যামিটারের রিডিং কত। অ্যামিটার কি রিডিং দিবে? অ্যামিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে অ্যামিটার সেই রিডিংই দিবে। এখানে অ্যামিটারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে, তুমি অ্যামিটারকে যুক্ত করছো এই ব্রাঞ্চের মধ্যে, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট ফ্লো করবে অ্যামিটারের মধ্যে দিয়েও ঠিক ততটুকু কারেন্টই ফ্লো করবে। সেটার মান কত? I1 মাইনাস I2। তার মানে এই কেসটাতে অ্যামিটারের রিডিং হবে I1 মাইনাস I2। বুঝতে পারছো? একদম সহজ। মানে তুমি সার্কিটের যেই ব্রাঞ্চে অ্যামিটারকে যুক্ত করবা সেই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট ফ্লো করবে সেটাই হবে হচ্ছে অ্যামিটারের রিডিং। ওকে, গুড। আরও একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ভোল্ট মিটারের রিডিং কত। দেখো তো এখানে ভোল্ট মিটারের রিডিং কেমনে বের করবা? বলো, ভোল্ট মিটারের রিডিং মানে কি? তুমি ভোল্ট মিটার যার অ্যাক্রসে যুক্ত করবা তার দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটাই হচ্ছে ভোল্ট মিটারের রিডিং। তাহলে আমি ভোল্ট মিটারকে এখানে যুক্ত করছি 40 ওহমের দুই প্রান্তে, তার মানে এই ভোল্ট মিটারটা আমাকে কি দিবে? ভোল্ট মিটারটা আমাকে দিবে 40 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য। কি দিবে? 40 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য। ঠিক আছে, 40 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? রোধের মান মাল্টিপ্লাইড বাই রোধের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট ফ্লো করছে। যেমন তুমি যদি এই ম্যাথের জন্য চিন্তা করো 40 ওহমের মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো করছে? I1 মাইনাস I3। তাহলে এই 40 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? 40 মাল্টিপ্লাইড বাই I1 মাইনাস I3। সো তুমি I1 এর মান ম্যাথ সলভ করে বের করবা, I3 এর মান ম্যাথ সলভ করে বের করবা, I1 থেকে I3 বিয়োগ করলে তুমি 40 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট পেয়ে যাবা। সেই কারেন্টকে 40 দিয়ে গুণ করলে তুমি 40 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য পেয়ে যাবা, এবং সেইটাই হবে এই কেসটাতে তোমার ভোল্ট মিটারের রিডিং। ঠিক আছে? তো তোমাকে ওভাবে প্রত্যেকটা রোধের মধ্যে কারেন্ট জিজ্ঞাসা না করে তোমাকে একটা সার্টেন ব্রাঞ্চের মধ্যে অ্যামিটার যুক্ত করে দিতে পারে, জিজ্ঞাসা করতে পারে সেই অ্যামিটারের রিডিং কত। মাথায় রাখা লাগবে তুমি যেই ব্রাঞ্চে অ্যামিটারকে যুক্ত করতেছো সেই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট ফ্লো করবে সেটাই হবে অ্যামিটারের রিডিং। আবার কোনো একটা রোধের অ্যাক্রসে বা কোনো একটা কম্পোনেন্টের অ্যাক্রসে তোমাকে ভোল্ট মিটার যুক্ত করে জিজ্ঞাসা করতে পারে ভোল্ট মিটারের রিডিং কত। সেক্ষেত্রে মাথায় রাখা লাগবে তুমি যেই কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্ট মিটারটা যুক্ত করতেছো তার দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা সেটাই হচ্ছে ভোল্ট মিটারের রিডিং। ঠিক আছে? পারবো? শিওর? তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এটা একটু বাসায় ট্রাই করো, একদম আগের ম্যাথটাই, কোনো নতুন কিছু নাই, সেম ম্যাথ সেম ডেটা, একবার তাও নিজের মতো করে চেষ্টা করো। ঠিক আছে? এটা কিন্তু আমি আর পরের দিন করাই দিব না, একই ম্যাথ। সেটা হচ্ছে হোমওয়ার্ক, ট্রাই ইট ইয়োরসেলফ। এরকম দু একটা কমপ্লিট সার্কিট, কমপ্লিট বলতেছি কমপ্লেক্স সার্কিট হচ্ছে নিজে নিজে একবার ম্যানুয়ালি সলভ করবা, নাহলে কিন্তু পরীক্ষার হলে এগুলো মিলানো কঠিন হয়ে যাবে। এগুলো বেশ জটিল জিনিস, তোমার যদি প্রপার প্র্যাকটিস না থাকে, যদি সেই কি বলে এটাকে, ওই যে আধিপত্য না কি বলে, যে নিজের দখলে যদি না থাকে, ঠিক আছে, বা নিজে যদি প্র্যাকটিস করা না থাকে, পরীক্ষার হলে এক চান্স এগুলো মিলানো কিন্তু অনেক কঠিন। ঠিক আছে? আসলেই কঠিন, জেনুইনলি কঠিন ভাই। এক চান্সে প্রথম দেখায় তোমার এটা মিলানো খুব কঠিন হয়ে যাবে। সো বাসায় একটু প্র্যাকটিস থাকলে তখন তোমার জন্য আসলে একটু কনভিনিয়েন্ট হবে পরীক্ষার হলে। ঠিক আছে? পারবো এই টাইপের সার্কিট আসলে দেখেন তো কারো কোনো কনফিউশন আছে কিনা, যদি না থাকে তাহলে হচ্ছে আমরা কেভিএল এর মানে এই টাইপের যে সার্কিটগুলো সেগুলো লাস্ট সার্কিটে যাব, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের সার্কিটটা। আমরা তো ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ পড়ছি, বাট হুইটস্টোন ব্রিজ যে সবসময় ব্যালেন্সড থাকবে এমন না, এটা কিন্তু ইমব্যালেন্সডও থাকতে পারে। যদি হুইটস্টোন ব্রিজ ইমব্যালেন্সড থাকে তখন কিন্তু মাঝখানে রোদ দিয়ে কারেন্ট ফ্লো করবে, তখন কিভাবে অ্যানালাইসিস করা লাগবে সেটা হচ্ছে আমরা একটু শিখবো। তার আগে আমাকে বলতে হবে এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা। এখানে যে আমরা কারেন্ট ভাগ করলাম, দেন সমীকরণ বানাইলাম, এগুলো কি তোমরা বুঝছো কিনা? যদি কারো কোনো কনফিউশন না থাকে তাহলে সামনে আগানো যাবে। লেটস গো। ও মাই গড দাদা, আগের ম্যাথের মানে দুইটা লুপের ফার্স্ট যেই ম্যাথ মানগুলা করাইলেন ওগুলাতে কারেন্টের ম্যাথগুলার মতো ভাগ করে নিয়ে সলভ করা যাবে না? হ্যাঁ যাবে, সেক্ষেত্রে দুইটা কারেন্ট হবে, আরো সহজ হবে। আলটিমেটলি তো সেটাই করছি আমরা, তাই না? দেখো আলটিমেটলি কিন্তু আমরা সেটাই করছি, যে দুইটার যে ইয়াগুলো ছিল I1 প্লাস I2, আমরা I1 সমান কি লিখছি? I2 প্লাস I3 না? সো টেকনিক্যাল তুমি যেটা করতে পারতা, এটাকে I1, এটাকে I2, এটাকে হচ্ছে I1 মাইনাস I2 দিতে পারতা, সেক্ষেত্রে দুইটা ইকুয়েশন দিয়ে সলভ হয়ে যেত। করা যাবে, অবশ্যই করা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? দেখেন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা সবার? এই টেকনিকটা বুঝছো? এখানে যে টেকনিকটা অ্যাপ্লাই করলাম এই যে এই ম্যাথগুলাতে, ঠিক আছে, এই টেকনিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টেকনিক ছাড়া কিন্তু ম্যাথ সলভ করা অনেক কঠিন হয়ে যাবে। বারবার বলতেছি। হ্যাঁ দাদা 1 2 বুঝি নাই। হ্যাঁ মানে এখানে 1 2 একটাও বুঝো নাই? কি বুঝো নাই বলো তো? বলো বলো বলো। I2 নাকি I2 কি দাদা, I2 কি -80 হবে? শিওর
I2 কি -80 হবে কত নম্বরে 3 নাম্বার ইকুয়েশনে 3 নাম্বার ইকুয়েশনে হচ্ছে I2 -80 I2 -80 I2 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে এইটা I2 কি -80 হবে কিনা ক্যালকুলেশন করা লাগবে দাঁড়াও দেখি কই গেল 3 নাম্বার ইকুয়েশন এখানে -80 হবে কিনা তাই তো এখানে আছে হচ্ছে -10 এখানে আছে হচ্ছে -40 -10 -40 -30 হ্যাঁ 80 তো আসতেছে মানে যদি ক্যালকুলেশন ভুল না করি এই লুপে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে আসতেছে হচ্ছে মাইনাস ও এখানে তো -15 আছে এই লুপটা না এখানে তো -15 -15 কই গেল এখানে -15 লিখি নাই -15 কই রে দাঁড়া লাস্টে লিখছি মনে হয় লাস্টে -15 আছে না -15 I2 আচ্ছা এই যে -15টা কই গেছে দাঁড়াও হ্যাঁ বুঝছি এখানে হচ্ছে -10 I2 এখানে হচ্ছে -40 -30 -80 এখানে একটা -15 ও আছে আমি খেয়াল করি না দেখছো কেমনে ভুল হয়ে যায় জীবন আসলে একটা বেদনা তাহলে এখানে হবে কত -95 I2 দেখো এবার ঠিক আছে কিনা এই -15টা আমি খেয়ালই করছিলাম না ঠিক আছে এই যে ক্যালকুলেশনগুলো কিন্তু বারবার চেক করা লাগবে কারণ আমার নিজেরই ভুল হয়ে যায় আগের দিন আমারও ভুল হয়েছিল আজকেও ভুল হইলো ছোট্ট একটা সো এই টাইপের ভুল যেন না হয় কারণ এগুলো একটু বড় ইকুয়েশন তো এগুলো একটু পারফেক্টলি ক্যালকুলেশন করা লাগবে সো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যখন তুমি যোগ করবা ধরো আমি এখানে অ্যাপ্লাই করি না জিনিসটা কারণ মোছামুছি একটা প্যারার কাজ 10I1 যখন তুমি লিখবা তখন এটা একটু নিচে দাগ দিয়ে দিবা বা কাইটা দিবা সিমিলারলি এখানে যখন তুমি 15I1 লিখবা নিচে একটা দাগ দিয়ে দিবা বা কাইটা দিবা তার মানে 25I1 চলে আসছে আর এই দুইটা নিয়ে তোমার আর তখন চিন্তা করার দরকার নাই দেন হচ্ছে I2 এর ক্যালকুলেশন আসবা -10 -50 -80 -95 বসাই দিবা আর নিচে দাগ দিয়ে দিবা তার মানে এগুলো আর চিন্তা করার দরকার নেই এবার আসো I3 তাহলে এখানে আসবে হচ্ছে 40I3 আর কোনো কিছু নাই দাগ দিয়ে দিবা বসাই দিবা শেষ তাহলে দেখো বাকি আছে কি শুধুমাত্র 30 বসাই দিছো কমপ্লিট ঠিক আছে সো দাগ দিয়ে করবা তাহলে হচ্ছে ভুলটা হবে না আমি হচ্ছে দেখতে খারাপ লাগবে দেখে দাগটা দেই নাই বাট দাগ না দিয়ে দেখো আমি ক্যালকুলেশনে ভুল করে ফেলছি ঠিক আছে সো ক্যালকুলেশনে যেন ভুল না হয় ওকে কারেন্ট ভাগ করা বুঝো নাই না দেখো কারেন্ট ভাগ করার ব্যাপারটা হচ্ছে এখান দিয়ে আসছে I1 ওকে আমি ধরলাম এই I1টা তো দুইটা ভাগে ভাগ হবে কারণ এখানে আসার পর ওর কাছে যাওয়ার দুইটা রাস্তা আছে তাহলে I1 এর একটা অংশ যদি এদিক দিয়ে যায় I2 তাহলে অবশিষ্ট অংশ I1 I2 এখান দিয়ে যাবে এর নিয়ে আর চিন্তা করার দরকার নাই I2 এখানে আসলো আসার পর I2 এর কাছেও যাওয়ার দুইটা রাস্তা আছে একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে এই দিকে আমি ধরলাম I2 এর একটা অংশ এই দিক বরাবর গেছে সেটা হচ্ছে I3 তাহলে I2 এর অবশিষ্ট অংশ এই দিক দিয়ে যাবে সেটা হবে কত I2 I3 তাই না তাহলে I2 এর একটা অংশ I3 এই দিক বরাবর গেছে অবশিষ্ট অংশ হচ্ছে এই দিক বরাবর চলে গেছে ফাইনালি এই ব্রাঞ্চের কারেন্টে আসো এখান দিয়ে কারেন্ট আসছে I2 I3 এখান দিয়ে কারেন্ট আসছে I1 I2 দুইটা যোগ হয়ে অবশ্যই এখান দিয়ে যাবে তাহলে I2 I3 এর সাথে I1 I2 যোগ করো হয়ে যাবে হচ্ছে I1 I3 সো এই পুরো জিনিসটা হচ্ছে আবার এখান দিয়ে ফ্লো করবে আবার এখান দিয়ে আসছে I1 I3 এখান দিয়ে আসছে I3 দুইটাকে যোগ করো I1 এখান দিয়ে ফ্লো করবে বুঝছো আমরা পরের যে সার্কিটটা করব সেখানে আমাদের কারেন্ট ভাগ করা লাগবে আগে সরে দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আসো পরের ম্যাথটায় যাই সেখানে আমরা কারেন্ট ভাগ করব চলো এই যে এইটা ঠিক আছে যদি এই টাইপের কিছু চলে আসে দেখো এটা একটা হুইটস্টোন ব্রিজ দেখেই বোঝা যাচ্ছে তাই না এটা আমাদের হুইটস্টোন ব্রিজের সার্কিট বাট এটা কিন্তু কোনো ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ না এখানেও আছে 40 ওহম এখানেও আছে 40 ওহম এখানে 10 এখানে 30 এখানে 30 এটা কি ব্যালেন্সড অবশ্যই ব্যালেন্সড না যদি ব্যালেন্সড না হয় যদি ব্যালেন্সড হইতো সেক্ষেত্রে আমরা বলতাম যে হ্যাঁ মাঝখানে রোদ দিয়ে কোনো কারেন্ট যাবে না সো মাঝখানে রোদ নিয়ে চিন্তা করার দরকার নেই বাট এটা তো ব্যালেন্সড না যদি ব্যালেন্সড না হয় তাহলে অবশ্যই মাঝখানে রোদ দিয়েও কারেন্ট যাবে সো আমাদের পুরো সার্কিটটা নিয়ে চিন্তা করা লাগবে এখন এই সার্কিটটা নিয়ে আমরা কি চিন্তা করব তোমার প্রশ্ন জিজ্ঞাসা করছে কি জিজ্ঞাসা করছে হচ্ছে ভোল্ট মিটারের রিডিং বের করো ও মাই গড সরি প্রশ্ন জিজ্ঞাসা করছে কি ভোল্ট মিটারের রিডিং বের করো ভোল্ট মিটারের রিডিং বের করো মানে হচ্ছে আমাদের আলটিমেটলি 40 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করা লাগবে তাই না কারণ আমার ভোল্ট মিটারটা যুক্ত আছে 40 ওহমের অ্যাক্রসে তার মানে ভোল্ট মিটার আমাকে কি দিবে 40 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য সামহাউ যদি আমি 40 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করতে পারি তাহলে কিন্তু ম্যাথ সলভ আমার টার্গেট হচ্ছে 40 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা নির্ণয় করা সেটা কেমনে নির্ণয় করতে পারি দেখো তোমার এই সার্কিটের মধ্যে ব্রাঞ্চ আছে কয়টা দেখো তো এখানে বাইরে বড় একটা ব্রাঞ্চ আছে ওকে এখানে একটা ব্রাঞ্চ আছে এখানে একটা ব্রাঞ্চ আছে এখানে একটা ব্রাঞ্চ আছে 6টা বাইরে বড় একটা ব্রাঞ্চ এই একটা ব্রাঞ্চ দুইটা তিনটা ব্রাঞ্চ চারটা ব্রাঞ্চ পাঁচটা ব্রাঞ্চ 6টা ব্রাঞ্চ তুমি যদি 6টা ব্রাঞ্চের জন্য হিসাব করতে যাও আলাদা কারেন্ট হয়ে যাবে কয়টা 6টা আননোন 6টা কারেন্ট সলভ করার জন্য ইকুয়েশন লাগবে কয়টা
6টা। 6টি ইকুয়েশন আসলে সলভ করা কোনো বুদ্ধিমানের কাজ না। তাহলে আমরা কি করব, এখানে কারেন্টটাকে ভাগ করব। কেমনে ভাগ করব দেখো, ধরো এখান দিয়ে আমার কারেন্ট আসছে হচ্ছে I1, এটা হচ্ছে আমার মেইন কারেন্ট, ঠিক আছে? এটা আমার এই পুরো ব্রাঞ্চের মধ্যে দিয়ে ফ্লো করছে I1 পরিমাণ কারেন্ট। এখন দেখো তো I1 পরিমাণ কারেন্ট এখানে আসার পর ওর কাছে যাওয়ার রাস্তা আছে কয়টা? 2টা। এই কারেন্ট এই বরাবরও যাইতে পারে, এই বরাবরও যাইতে পারে। দ্যাট মিন্স এই কারেন্ট 2টা ভাগে ভাগ হবে। দেখা যাবে I1 এর একটা অংশ এই বরাবর ফ্লো করতেছে, আর একটা অংশ এই বরাবর ফ্লো করতেছে। তাহলে আমি ধরলাম I1 এর একটা অংশ I2 সে ফ্লো করতেছে এই দিক বরাবর, ঠিক আছে? এই দিক বরাবর যদি I2 কারেন্ট ফ্লো করে, এই দিক বরাবর কতটুকু কারেন্ট ফ্লো করবে বলো তো দেখি? এই দিক বরাবর I1 এর মধ্যে থেকে I2 অংশ ফ্লো করতেছে, তাহলে এই ব্রাঞ্চ দিয়ে কতটুকু কারেন্ট যাবে? 5 অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়ে আসলো, 2 অ্যাম্পিয়ার এখান দিয়ে চলে গেল, তাহলে এখান দিয়ে কতটুকু যাবে? 5 মাইনাস 2 3 অ্যাম্পিয়ার। দ্যাট মিন্স এই ব্রাঞ্চের কারেন্ট হবে I1 মাইনাস I2। বুঝছিস? একদম সহজ, গুড। এবার দেখো I2 পরিমাণ কারেন্ট এখানে এসে পৌঁছাইলো, বা ধরো হ্যাঁ I2 পরিমাণ কারেন্ট আমার এখানে এসে পৌঁছাইলো, ওর কাছেও কিন্তু এখন যাওয়ার রাস্তা 2টা। I2 কারেন্টের একটা অংশ এই দিকেও ফ্লো করতে পারে, আর একটা অংশ এই দিক বরাবর ফ্লো করতে পারে। সো আমি ধরলাম I2 কারেন্টের একটা অংশ I3 এই দিক বরাবর ফ্লো করলো, তাহলে অবশিষ্ট অংশ I2 মাইনাস I3 সে এই দিক বরাবর ফ্লো করবে। বুঝতে পারছিস? একদম সহজ কিন্তু। এই যে I2 পরিমাণ কারেন্ট আসছে সে 2 ভাগে ভাগ হইতে পারে, তার একটা অংশ I3 এখান দিয়ে ফ্লো করছে, অবশিষ্ট অংশ I2 মাইনাস I3 এখান দিয়ে ফ্লো করবে, ঠিক আছে? এখন চিন্তা করো তো এই ব্রাঞ্চের কারেন্ট কত হবে? দেখো সবগুলা ব্রাঞ্চের কারেন্ট তোমার বের করার শেষ। এই মেইন ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে I1, এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে I2, এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে I1 মাইনাস I2, এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে I3, এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে I2 মাইনাস I3, বাকি আছে একটা ব্রাঞ্চের কারেন্ট সেটা হচ্ছে 30 ওহম। বলে 30 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে সেটা কেমনে বের করবা? খুবই সহজ। এখান দিয়ে কারেন্ট আসছে I3, এখান দিয়ে কারেন্ট আসছে I1 মাইনাস I2, তাহলে এখান দিয়ে কারেন্ট কত হবে? 2টা কারেন্ট যোগ হয়ে এখান দিয়ে যাবে না? অবশ্যই 2টা কারেন্ট এখানে আসবে। KCL অ্যাপ্লাই করো, এখানে ইনকামিং কারেন্ট I3, ইনকামিং কারেন্ট I1 মাইনাস I2, তাহলে আউটগোয়িং কারেন্ট কত হবে? 2টা ইনকামিং কারেন্টের যোগফলের সমান। দ্যাট মিন্স এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট হবে I1 মাইনাস I2 প্লাস I3। কত? I1 মাইনাস I2 প্লাস I3, ঠিক আছে? এখন ভাইয়া আমার এই কারেন্ট ভাগ করা কি ঠিক হইলো কিনা এটা আমি কেমনে চেক করব? এটা চেক করার উপায় আছে। দেখো তোমার এই মেইন ব্রাঞ্চের কারেন্ট কত হওয়া লাগবে? I1। মেইন ব্রাঞ্চে কি কি কারেন্ট আসছে? এই পাশ থেকে আসছে I2 মাইনাস I3, এই পাশ থেকে আসছে হচ্ছে I1 মাইনাস I2 প্লাস I3। তাহলে বলো তো মেইন ব্রাঞ্চের কারেন্ট কত হওয়া উচিত? এই পাশ থেকে আসছে I2 মাইনাস I3, এই পাশ থেকে আসছে I1 মাইনাস I2 প্লাস I3, দুইটা যোগ হয়ে কি এখানে আসবে না? অবশ্যই এই দুটোকে যোগ করো তো দেখি। I1 মাইনাস I2 প্লাস I3, তার সাথে যোগ হবে I2 মাইনাস I3, I2 বাদ, I3 বাদ, থাকবে হচ্ছে I1। তার মানে এখান দিয়ে আলটিমেটলি ফ্লো করবে I1, এবং এখান দিয়ে I1 কারেন্টই ফ্লো হওয়ার কথা, কারণ সার্কিটের একটা সেম ব্রাঞ্চের মধ্যে দিয়ে অবশ্যই সেম পরিমাণ কারেন্ট সেম ডিরেকশনে ফ্লো করবে। তুমি এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট I1 ধরে নিছিলা না? সো অবশ্যই এখানেও কারেন্ট কত হওয়া লাগবে? আলটিমেটলি I1 হওয়া লাগবে। সো দেখো তোমার আলটিমেটলি যোগ করেও এখানে I1 আসছে, তার মানে কারেন্ট ডিভিশন তোমার পারফেক্ট আছে, কোনো ভুল হয় না এখানে, ঠিক আছে? সো আমি কারেন্ট ভাগ করাটা আরো একবার দেখাচ্ছি তোমাদের যাদের কনফিউশন আছে। আই গেস প্রথমবার যারা বুঝছো তারা তো বুঝছোই, তোমরা আর মুছছো না। যারা বুঝো না তাদের জন্য আমি মুছে আরেকবার দেখাচ্ছি। ওকে, আসো আরেকবার দেখো, কারেন্ট ডিভিশনটা ভালো মতো পারা লাগবে। প্রথম কথা, আমি ধরলাম আমার এই বড় যে ব্রাঞ্চটা এটার মধ্যে কারেন্ট হচ্ছে I1, এই I1 কারেন্ট এখানে এসে 2টা ভাগে ভাগ হবে। ধরলাম এই I1 এর একটা অংশ I2 ফ্লো করছে এই বরাবর। যদি এই বরাবর প্রবাহিত কারেন্ট হয় I2, তাহলে এই বরাবর প্রবাহিত কারেন্ট কত হবে? দেখো I1 এর একটা অংশ I2 গেছে এই দিকে, অবশিষ্ট অংশ যাবে তাহলে এই দিকে, সেটা কত হবে? সেটা হবে হচ্ছে I1 মাইনাস I2, ঠিক আছে? গুড, সহজ। এখন এই I2 আবার এখানে এসে 2টা ভাগে ভাগ হবে। আমি ধরলাম I2 এর একটা অংশ এই দিক বরাবর গেছে, সেটা হচ্ছে I3, তাহলে I2 এর যে অবশিষ্ট অংশ সেটা এই দিক বরাবর যাবে, সেটা কত হবে? I2 মাইনাস I3, ঠিক আছে? একদম সহজ। দেখো সবগুলো ব্রাঞ্চের কারেন্ট অলরেডি বের হয়ে গেছে, শুধুমাত্র একটা ব্রাঞ্চের কারেন্ট বাদে। এই ব্রাঞ্চের কারেন্ট কত হবে? এখান দিয়ে আসছে I1 মাইনাস I2, এখান দিয়ে আসছে I3, তাহলে আলটিমেটলি এই ব্রাঞ্চের কারেন্ট হবে I1 মাইনাস I2 প্লাস I3, ঠিক আছে?
একদম সহজ। তাহলে বলেন তো আমাদের কারেন্ট ডিভিশন ঠিক আছে নাকি চেক করবো কেমনে? আলটিমেটলি আপনি দেখেন আপনার মেইন ব্রাঞ্চের কারেন্ট ঠিক থাকতেছে কিনা। এখান দিয়ে কারেন্ট আসতেছে I2 প্লাস I2 মাইনাস I3, এখান দিয়ে কারেন্ট আসতেছে I1 মাইনাস I2 প্লাস I3। তাহলে এখান দিয়ে কারেন্ট কত হবে? এই দুইটার যোগফল, সিম্পল KCL, দ্যাট মিন্স I2 মাইনাস I3 প্লাস I1 মাইনাস I2 প্লাস I3, দুটাকে যোগ করো, যোগ করলে আসবে হচ্ছে I1, তার মানে এই ব্রাঞ্চের কারেন্ট হবে I1, যেটা I1ই হওয়ার কথা ছিল। তার মানে কারেন্ট ডিভিশন ইজ পারফেক্ট। বুঝছো? সহজ, গুড। এইবার হচ্ছে আমাদের লুপ অ্যাপ্লাই করা লাগবে। লুপের মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করে আমরা তিনটি ইকুয়েশন বের করব। কেন তিনটি ইকুয়েশন বের করব? কারণ এখানে আমার আননোন কারেন্ট আছে তিনটা। দেখো এখানে কিন্তু ব্রাঞ্চ ছিল 6টা, বাট 6টা ব্রাঞ্চের কারেন্টকে আমরা তিনটা কারেন্টের বা তিনটা আননোন কারেন্টের মাধ্যমে প্রকাশ করে ফেলছি। সো আমরা সামহাও তিনটি ইকুয়েশন বের করতে পারলেই কিন্তু ম্যাথ সলভড। তাহলে চলো আমরা একটু নাম দিই। ধরো এটার নাম হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ওকে, এইটা হচ্ছে ই, এইটা হচ্ছে এফ। ওকে, সহজ। তাহলে প্রথমে আসো আমরা ছোট ছোট দুটো লুপ নেই, এ বি ডি এ। প্রথমে কোনটা? প্রথমে আমরা নেই হচ্ছে এ বি ডি এ। এই লুপে আমরা ঘুরবো কোন দিকে? ক্লকওয়াইজ। ঠিক আছে, যদি ক্লকওয়াইজ ঘুরি, দেখো এ থেকে বিতে যাওয়ার সময় আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ পজিটিভ 40I2। ঠিক আছে, দেন বি থেকে ডিতে যাওয়ার সময় আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, ভোল্টেজ ড্রপ পজিটিভ প্লাস 30I3। ওকে, দেন ডি থেকে এতে যাওয়ার সময় আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, ভোল্টেজ ড্রপ নেগেটিভ -40, কারেন্টের মান কত? I1 মাইনাস I2। লুপ কমপ্লিট ইজ ইকুয়ালস টু 0। সহজ, পারবো, গুড। তাহলে এখান থেকে যদি আমরা একটু সাজাই লিখি, 40I2 প্লাস 30I3 মাইনাস 40I1 প্লাস 40I2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে থাকতেছে কত? মাইনাস 40I1 প্লাস 80I2 প্লাস 30I3 ইজ ইকুয়ালস টু 0। এটা আমাদের 1 নম্বর সমীকরণ গেল। এবার 2 নম্বর সমীকরণ কই থেকে পাবো? সেকেন্ড লুপ থেকে। আমরা যদি সেকেন্ড লুপের মধ্যে একটু কেভিএল অ্যাপ্লাই করি, সেকেন্ড লুপ কোনটা? বি সি ডি বি। কোনটা? বি সি ডি বি। যদি বি সি ডি বির মধ্যে করি, আসো বি সি ডি বি, এখানেও আমরা ঘুরবো কোন দিকে? ক্লকওয়াইজ। যদি ঘুরি বি থেকে সিতে যাওয়ার সময় আমরা যেদিক গেছি কারেন্টও সেদিক গেছে, ভোল্টেজ ড্রপ পজিটিভ 10 ইন্টু কত বলো? I2 মাইনাস I3। ওকে, দেন সি থেকে ডিতে আসার সময় আমরা যেদিকে গেছি কারেন্ট তার উল্টা দিকে গেছে, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? নেগেটিভ -30, কারেন্টের মান কত? I1 মাইনাস I2 প্লাস হচ্ছে I3। ওকে, দেন ডি থেকে বিতে যাওয়ার সময় আমরা যেদিক যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে, আমরা যাব ডি থেকে বিতে, কারেন্ট আসতেছে বি থেকে ডিতে, তাহলে ভোল্টেজ ড্রপ নেগেটিভ, মানে হচ্ছে -30I3 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তো চলেন একটু ভাঙায় ভাঙায় যদি লিখি, তাহলে আসবে হচ্ছে 10I2 মাইনাস 10I3 মাইনাস 30I1 প্লাস 30I2 মাইনাস 30I3 প্লাস মাইনাস 30I3 ইজ ইকুয়ালস টু 0। ঠিক লিখলাম কি না? 10I2 মাইনাস 10I3 মাইনাস 30I1 প্লাস 30I2 মাইনাস 30I3 মাইনাস 30I3 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, আই গেস। তাহলে চলো এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে এখানে I1 আছে কয়টা? I1 আছে হচ্ছে একটা, মাইনাস 30I1। ঠিক আছে, মাইনাস 30I1। I2 আছে কয়টা বলো? I2 আছে হচ্ছে দুইটা, এখানে 10 এখানে 30, তার মানে হচ্ছে প্লাস 40I2। I3 আছে কয়টা? অগণিত, এখানে আছে -10, এখানে আছে কয়টা? -60, তাই না? তাহলে হচ্ছে -70, -70I3 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন, বুঝছিস? এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। আরও একটা ইকুয়েশন লাগবে, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা লুপ নিলেই হবে, বাট কেয়ারফুল, এই লুপটা নিও না, এ বি সি ডি এ লুপটা নিও না, কারণ এই লুপটা যদি নাও তুমি এই সমীকরণ আর এই সমীকরণ যোগ করলে যা পাবা, ওই লুপ নিয়েও তুমি সেম ইকুয়েশন পাবা। ঠিক আছে, ওই লুপটা নেওয়া যাবে না। আমরা এই ক্ষেত্রে লুপটা নিব হচ্ছে এ বি সি ই এফ এ, এটা নিতে পারি, অথবা হচ্ছে দেখো আমি দেখাই দিই কোন দুটা লুপ নেওয়া যাবে। আইদার তুমি হচ্ছে এটা নিতে পারো, এ বি সি ই এফ এ, এইটা হচ্ছে একটা লুপ যেটা নেওয়া যেতে পারে। আর একটা লুপ যেটা আমরা নিতে পারি সেটা হচ্ছে এইটা, এ ডি সি ই এফ
এ, এই লুপটা নেওয়া যেতে পারে। এই দুইটার যে কোনো একটা লুপ নিয়ে হচ্ছে আমরা কি করব, কেভিএলটা অ্যাপ্লাই করব, তাইলে আমরা আমাদের কাঙ্ক্ষিত তৃতীয় ইকুয়েশনটা পেয়ে যাব। ধরেন আমি নিচ্ছি হচ্ছে নিচেরটাই, এ ডি সি, এ ডি সি নিব, এটা নিব নাকি উপরেরটা নিব, উপরেরটা নেই, এ বি সি ই এফ এ। ওকে চলো, এ বি সি ই এফ এ, মাই গড, ই এফ এ, এটাই হচ্ছে আমরা একটু ক্লকওয়াইজ অ্যাপ্লাই করব। ক্লকওয়াইজ ঘুরবো, ঘুরে ঘুরে কি করব, কেভিএল অ্যাপ্লাই করবো। আসো তাহলে বলো, প্রথমে হচ্ছে আমরা এ থেকে বিতে যাব, আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, ভোল্টেজ ড্রপ পজিটিভ, তার মানে প্লাস 40i2 ওয়াট, প্লাস 40i2। ওকে দেন ভাইয়া, দেন বি থেকে সিতে আসবো, আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, তাহলে হচ্ছে 10 রোধের মান মাল্টিপ্লাইড বাই কারেন্টের মান, মানে ভোল্টেজ ড্রপ তো পজিটিভ হবে, আমরা যেদিক গেছি কারেন্টও সেদিক গেছে, ভোল্টেজ ড্রপটা কত হবে, রোধের মান ইন্টু কারেন্টের মান 10 ইন্টু i2 মাইনাস i3, তাহলে প্লাস, মাই গড এটা কি আসলো, সরি, প্লাস 10 ইন্টু i2 মাইনাস i3। ঠিক আছে, গুড। দেন হচ্ছে আমরা যাব সি থেকে ইতে, এখানে আমরা যেদিক গেছি কারেন্টও সেদিকে, তার মানে ভোল্টেজ ড্রপ পজিটিভ, সেটা হবে হচ্ছে 15i1, লেখো কত, প্লাস 15i1। ওকে দেন ভাইয়া, দেন আসবো ই থেকে এফ এ, আসার সময় একটা ব্যাটারি পড়তেছে, ব্যাটারির ভোল্টেজ কি বলো তো, কোন দিক দিয়ে প্রবেশ করতেছে, আমরা প্রবেশ করছি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল দিয়ে, তার মানে ব্যাটারির ভোল্টেজ বসানো লাগবে নেগেটিভ -10। ঠিক আছে, দেন ফাইনালি আমরা আসবো হচ্ছে এফ থেকে এতে, এফ থেকে এতে যাওয়ার সময় আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, সো আলটিমেটলি ভোল্টেজ ড্রপ পজিটিভ, সেটা হবে হচ্ছে 15i1 প্লাস 15i1 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, সো এখানে যদি আমরা একটু সাজাই লিখি, তাহলে 40i2 প্লাস 10i2 মাইনাস 10i3 প্লাস 15i1 মাইনাস 10 প্লাস 15i1 ইজ ইকুয়ালস টু 0। i1 গুলোকে একসাথে করো, 15 15 30i1। ওকে, i2 গুলোকে একসাথে করো, 40 10 8 9, তাই না, তাহলে 50i2, i3 আছে একটা, মাইনাস 10i3 ইজ ইকুয়ালস টু 10। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, সো আমাদের কাজ হচ্ছে আলটিমেটলি তিনটি ইকুয়েশন সলভ করা, আশা করি এখন ইকুয়েশন সলভিং তোমরা পারবা। ঠিক আছে, সো আমরা কি করব, 1 2 এবং 3 নাম্বার ইকুয়েশন সলভ করব, যেমন করে দেখাইছিলাম অমনেই সলভ করব। এই তিনটাকে সলভ করলে আমরা কি পেয়ে যাব, টা সলভ করলে আমরা পেয়ে যাব হচ্ছে i1 এর মান, i2 এর মান এবং i3 এর মান, এই তিনটার মান বের হয়ে যাবে তিনটি ইকুয়েশনকে সলভ করলে। আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে এই ভোল্ট মিটারের রিডিং। বলো এই ভোল্ট মিটারের রিডিং কত হবে, বলো 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 দেখি, পারো নাকি, ভোল্ট মিটারের রিডিং কত হবে বলতো, ভোল্ট মিটার কিসের রিডিং দিবে বেটা, যার অ্যাক্রসে যুক্ত করছস তার দুই প্রান্তের বিভব পার্থক্য। ভোল্ট মিটারকে আমরা কোথায় অ্যাড করছি, 40 ওহমের দুই প্রান্তে, সো ভোল্ট মিটার আমাদের রিডিং দিবে এই 40 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য, এবং সেটা কত হবে, খুবই সিম্পল, সেটা হবে হচ্ছে রোধের মান মাল্টিপ্লাইড বাই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, রোধের মান 40, রোধের মধ্যে প্রবাহিত কারেন্ট i2, তার মানে অ্যান্সার হবে 40i2। i2 এর মান তো আমরা বের করেই ফেলবো সমীকরণ সলভ করে, সেটাকে 40 দিয়ে গুণ করে দিলেই আমরা এই 40 ওহমের দুই প্রান্তের যে বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স সেটা পেয়ে যাব। ঠিক আছে, দেখেন যদি বুঝে থাকেন তাহলে আসলে আমাদের কেভিএল কমপ্লিট, এর চেয়ে কমপ্লেক্স কিছু তুমি পরীক্ষায় জীবনেও পাবা না। ঠিক আছে, এর চেয়ে কঠিন কিছু আসবে না। তোমাদের লাস্টে যে 2টা বা 3টা ম্যাথ করাইলাম এগুলাই হচ্ছে মোটামুটি সর্বোচ্চ কঠিন যদি কখনো পরীক্ষায় আসে, যদি এগুলোও আসে না, যদি আসে এগুলাই হচ্ছে ম্যাক্সিমাম কঠিন জিনিস, এর চেয়ে বেশি কঠিন জিনিস তোমার পরীক্ষায় ফেস করার সম্ভাবনা সুযোগ কোনোটাই নাই। দেখেন বুঝছেন কিনা, যদি বুঝে থাকেন ছোট্ট একটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে পয়েন্টের ভোল্টেজ নির্ণয়, কেভিএল কিভাবে অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে। যেমন কিন্তু তুমি কমপ্লিট সার্কিট দেখতেছো, কমপ্লিট সার্কিট না দিয়ে তোমাকে একটা সার্কিটের পার্টও দিয়ে দিতে পারে, সেখান থেকে তোমার কেভিএল অ্যাপ্লাই করা লাগতে পারে, সেটা তোমাদের একবার শিখাই দিব, শিখাই দিয়ে হচ্ছে আজকের ক্লাসের আমরা সমাপ্তি ঘটাবো। সো আমাকে একটু জানাবা কেভিএল এর মেইন যে যতটুকু শিখাইলাম এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, না থাকলে আমাদের মোটামুটি শেষ। ঠিক আছে, দেখো কারো কোনো কনফিউশন আছে, নাহলে আমাদের অনেকটাই হয়ে গেছে। দাদা একটু ধীরে পড়াবেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধীরে পড়াবো। লাস্টে একটু রিক্যাপ না, 2 নম্বরে, 2 নম্বর মানে হচ্ছে 2 নম্বর ইকুয়েশনে নাকি 2 নম্বর ইকুয়েশন বা 2 নম্বর লুপে, না কোন জায়গায় বলো তো, ছুটি দিচ্ছি আর 10 মিনিটের মতো লাগবে, তাইলে ছুটিতে দিচ্ছি। রিক্যাপ কোন জায়গাটায় বলো তো, কোন জায়গাটা বুঝো নাই, বলো বলো বলো, বুঝাই দিচ্ছি, সমস্যা নাই, দিব ছুটি দিব। আর একটা ছোট্ট জিনিস শিখাবো, শিখাই হচ্ছে ছুটি। যেমন ধরো যেটা শিখাতে চাচ্ছি,
এরকম সার্কিট যদি কখনো দেয়, ঠিক আছে, ধরো তোমার এরকম কিছু দিচ্ছে, কিন্তু সার্কিট না, সার্কিটের একটা পার্ট দিয়ে বলছে হচ্ছে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো, তখন কেমনে করবা? সো আমাদের হচ্ছে এখানে পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করা শেখা লাগবে, বা এই জায়গাগুলোতে আমরা কেভিএল কিভাবে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে একটু শেখা লাগবে। এখানে যদিও কারেন্টের মানটা দেওয়া নাই, কারেন্টের মানটা দেওয়া থাকবে ধর 2 অ্যাম্পিয়ার। আমরা শিখবো, এটা হচ্ছে একটু শিখবো যে সার্কিট কমপ্লিট না হয়ে যদি এরকম দেওয়া থাকে তখন কি করব। স্পেশালি এগুলো লাগবে কখন জানো? এই যে যেটা শেখাচ্ছি এখন, এইটা তোমার লাগবে হচ্ছে চ্যাপ্টার 10 সেমিকন্ডাক্টরে গিয়ে। সো সেমিকন্ডাক্টরে গিয়ে কি তুমি আবার কেভিএল শিখবা? অবশ্যই না, তুমি চলো তরিতে একবার শিখে যাবা, সেমিকন্ডাক্টরে গিয়ে তুমি অ্যাপ্লাই করবা, ঠিক আছে? দেখেন, জি ভাইয়া বুঝছি, ঠিক আছে, কে যেন বললা 2 নাম্বারটা রিক্যাপ করতে, 2 নাম্বারের কোন জিনিসটা বুঝো নাই সেটাই তো আমাকে বললা না, না বললে আমি কেমনে বুঝবো বলো তো? শুনো, রিক্যাপ করতে কোনো সমস্যা নেই, বাট হচ্ছে একটু ডিটেলস লিখে দেওয়া লাগবে আমাকে যে ভাইয়া এই জিনিসটা বুঝাই দেন। যখন তুমি বলছো 2 নাম্বার বুঝাই দেন, 2 নাম্বারে কি বুঝাবো আমি? কিসের 2 নাম্বার ইকুয়েশন বুঝাবো না কি বুঝাবো নিজেই তো বুঝতেছি না, মানে কি বুঝাইতে হবে সেটাই বুঝতেছি না, বা তুমি যে কি বুঝো নাই সেটাই বুঝতেছি না, বুঝাবোটা কেমনে বাবা বলো? 2 নাম্বার ইকুয়েশনের লাস্ট পার্ট এটা, তাই তো? দেখো 2 নাম্বার ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করছি বি সি ডি বি এই লুপটার মধ্যে। তাহলে আমরা এখানে ক্লকওয়াইজ ঘুরবো, প্রথমে যাব বি থেকে সিতে, বি থেকে সিতে যাওয়ার সময় আমরা যেদিক গেছি কারেন্টও সেদিক গেছে, তাহলে ভোল্টেজ ড্রপ পজিটিভ, সেটা কত হবে? রোধের মান মাল্টিপ্লাইড বাই কারেন্টের মান। দেখো রোধের মান মাল্টিপ্লাইড বাই কারেন্টের মান। দেন আমরা সি থেকে ডিতে আসছি, সি থেকে ডিতে আসার সময় আমরা যেদিক গেছি কারেন্ট তার উল্টা দিক গেছে, তাহলে ভোল্টেজ ড্রপ নেগেটিভ, তাহলে -30 ইন্টু কারেন্টের মান কত? কারেন্টের মান হচ্ছে I1 - I2 + I3, সেটাই বসাইছি। এবং ফাইনালি যখন আমরা ডি থেকে বিতে যাব, আমরা যেদিক গেছি কারেন্ট তার উল্টা দিকে, তার মানে ভোল্টেজ ড্রপ নেগেটিভ, মাইনাস দিয়ে রোধের মান ইন্টু হচ্ছে কারেন্টের মান, ঠিক আছে? দেন তো জাস্ট ক্যালকুলেশন, এখানে ভাঙায় লেখো 10I2 - 10I3, এখানে লেখো -30I1, এখানে +30I2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, -30I3 -30I3। দেন সবগুলো I1 কে একত্রিত করো, I1 একটাই আছে -30I1, সবগুলো I2 কে একত্রিত করো, 10I2 + 30I2 হয়ে যাবে 40I2, সবগুলো I3 কে একত্রিত করো, -10I3 -30I3 -30I3 হয়ে যাবে -70I3 = 0। সহজ একদম, পারবো শিওর? এখন মনে হয় কোনো কনফিউশন আছে? ওকে, এবার দেখো এই ম্যাথটায় আসো, তোমাকে বলছে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমার লাগবে হচ্ছে VA - VB। এইটা আমরা কেমনে বের করতে পারি? বা আমার যদি একটা কমপ্লিট সার্কিট না দিয়ে দেয়, সার্কিটের যদি একটা অংশ দিয়ে দেয়, সেক্ষেত্রে আমি KVL কিভাবে অ্যাপ্লাই করবো, বা কিরশফের ল কিভাবে অ্যাপ্লাই করবো? ওকে, প্রথম কথা, এই টাইপের ম্যাথ যদি আসে তোমাকে কারেন্ট দিয়ে দিবে, ঠিক আছে? কারেন্টের মান কত? কারেন্টের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আবার কারেন্ট নাও দিয়ে দিতে পারে, না দিয়ে হচ্ছে তোমাকে ভোল্টেজ দিয়ে দিতে পারে, এ পয়েন্টের ভোল্টেজ, বি পয়েন্টের ভোল্টেজ দিয়ে হচ্ছে তোমাকে কারেন্ট বের করতে বলতে পারে। যেটাই করুক না কেন, নিয়ম আমাদের একটাই। ওকে, নিয়মটা কি? নিয়ম সব কিছু আগের মতো, জাস্ট একটা জায়গায় একটু পরিবর্তন আসবে। দেখো কেমনে অ্যাপ্লাই করবা। তোমাকে এখানে কারেন্ট দিয়ে দিছে না, বলো তো কারেন্ট কোন জায়গা থেকে কোন জায়গায় আসতেছে? কারেন্ট আসতেছে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে, তাহলে কারেন্টের ডিরেকশন দেখেই আমি বুঝতেছি এইটা হচ্ছে লো ভোল্টেজ, তাই না? এইটা হচ্ছে হাই ভোল্টেজ। ভাইয়া আপনি কেমনে বুঝলেন এইটা লো ভোল্টেজ ওইটা হাই ভোল্টেজ? এই কারেন্ট কোন দিক থেকে কোন দিক যায়? কারেন্ট যায় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে, তাহলে কারেন্ট যদি ওই পাশ থেকে এই পাশে আসে, বোঝাই যাচ্ছে ওইটা হাই ভোল্টেজ এটা লো ভোল্টেজ। ওকে, এই দুইটা পয়েন্টের ভোল্টেজ আমার জানা নাই, আমি ধরলাম এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে VA, ওকে, এবং এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে VB। সবসময় মাথায় রাখবো, জাস্ট এই একটা জায়গা দিয়ে পরিবর্তন, বাকি সব কিছু সেম। সেটা হচ্ছে আমরা যেই পয়েন্টে কারেন্টে এসে পৌঁছাবে সেটা হচ্ছে লো ভোল্টেজ পয়েন্ট, সেটার ভোল্টেজকে আমরা লিখবো নেগেটিভ, এবং যেই পয়েন্ট থেকে কারেন্টের যাত্রা শুরু হবে সেটা হচ্ছে হাই ভোল্টেজ পয়েন্ট, সেটার ভোল্টেজকে আমরা লিখবো পজিটিভ। এতটুকু, আর কিচ্ছু না। ওকে, তোমাকে দুইটা পয়েন্টের বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে। বিভব পার্থক্য আছে মানে একটা পয়েন্টের ভোল্টেজ বেশি আর একটা পয়েন্টের ভোল্টেজ কম। সো একটা পয়েন্টের ভোল্টেজকে আমরা প্লাস লিখবো আর একটা পয়েন্টের ভোল্টেজকে আমরা মাইনাস লিখবো। কোনটাকে প্লাস লিখবো কোনটাকে মাইনাস লিখবো? কারেন্ট যেখান থেকে যাত্রা শুরু করবে সেটা অবশ্যই হাই ভোল্টেজ, সেটার ভোল্টেজকে লিখবো প্লাস। কারেন্ট যেখানে এসে শেষ হবে সেটা অবশ্যই লো ভোল্টেজ, সেটার ভোল্টেজকে আমরা লিখবো মাইনাস। বাকি সব কিছু সেম। তাহলে দেখো এখানে কেমন অ্যাপ্লাই করবা? আমরা এখান থেকে KVL অ্যাপ্লাই করা শুরু করবো এই বরাবর, ঠিক আছে? তাহলে বলেন এটা কি আমার লো ভোল্টেজ পয়েন্ট না? লো ভোল্টেজ পয়েন্ট মানে কারেন্ট যেখানে এসে থামতেছে সেটাই আমার লো ভোল্টেজ পয়েন্ট। তাহলে এখানে যদি আমার কারেন্ট আসে, এটা যদি লো ভোল্টেজ পয়েন্ট হয়, তাহলে এটার ভোল্টেজকে আমি লিখবো -VA।
ঠিক আছে। তারপর তারপর আমরা এখান থেকে এখানে যাব, যাওয়ার সময় আমার কি পড়তেছে, ব্যাটারির পজিটিভ প্রান্ত পড়তেছে, তাহলে ব্যাটারির ভোল্টেজকে বসাবো প্লাস, গেল। এরপর আমি যাব কোন বরাবর, 2 ওহমের মধ্যে দিয়ে, আমার কারেন্ট আসতেছে কোন দিকে, কারেন্ট আসতেছে এই দিকে, তাহলে আমি যখন 2 ওহমের মধ্যে দিয়ে এই বরাবর যাব, আমি যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, ভোল্টেজ ড্রপ কি হবে, নেগেটিভ। আমি যেদিকে যাব কারেন্ট যদি তার উল্টা দিকে যায়, ভোল্টেজ ড্রপ কি, অবশ্যই নেগেটিভ। তার মানে হচ্ছে -2 ইন্টু কারেন্টের মানও কত, 2। ঠিক আছে। এইবার আবার পড়ছে একটা ব্যাটারি, যাওয়ার সময় ব্যাটারির কোন প্রান্ত দিয়ে প্রবেশ করতেছি, পজিটিভ প্রান্ত, তাহলে ব্যাটারির ভোল্টেজ পজিটিভ। আবার পড়ছে একটা রোধ, আমি যেদিক যাচ্ছি রোধের মধ্যে দিয়ে কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, তাহলে রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ নেগেটিভ। এবং ফাইনালি আমরা বি পয়েন্টে গিয়ে পৌঁছাইছি, বি পয়েন্ট থেকে কারেন্টের যাত্রা শুরু হয়েছে, সেটা হাই ভোল্টেজ পয়েন্ট, তাহলে সেটা হচ্ছে প্লাস ভিবি ইজ ইকুয়ালস টু 0। শেষ, একদম সহজ। ঠিক আছে, তুমি যেই পয়েন্টটা থেকে হিসাব করা শুরু করলা, সেই পয়েন্টে কি কারেন্ট এসে পৌঁছাচ্ছে নাকি এই পয়েন্ট থেকে কারেন্ট যাচ্ছে, এই পয়েন্টে কারেন্ট এসে পৌঁছাচ্ছে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজকে শুরুতেই নেগেটিভ লিখে নিবা। যদি এমন হইতো কারেন্টের ডিরেকশন ওই দিকে, তাহলে আমি প্রথমে লিখতাম প্লাস ভি। ওকে, কারেন্টের ডিরেকশন যেহেতু উল্টা দিকে, কারেন্ট এই পয়েন্টে এসে শেষ হচ্ছে, সো এটা লো ভোল্টেজ পয়েন্ট, এর জন্য এটাকে লিখছি -ভি। দেন বাকি সব আগের মতো, যাওয়ার সময় প্রথমে ব্যাটারি পড়ছে, ব্যাটারির পজিটিভ প্রান্ত, এর জন্য ব্যাটারির ভোল্টেজ প্লাস। যাওয়ার সময় আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, এর জন্য রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ মাইনাস, ব্যাটারির পজিটিভ প্রান্ত পড়ছে, ব্যাটারির ভোল্টেজ প্লাস, আমরা যেদিকে গেছি কারেন্ট তার উল্টা দিকে গেছে, এর জন্য রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ মাইনাস, এবং ফাইনালি আমরা যে পয়েন্টে গিয়ে পৌঁছাইছি সেই পয়েন্ট থেকে কারেন্টের যাত্রা শুরু হয়েছে, তার মানে হাই ভোল্টেজ পয়েন্ট, এর জন্য ওই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে প্লাস। তোমার কি লাগবে, তোমার লাগবে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মানে কি বলতো, মানে হচ্ছে ভিএ মাইনাস ভিবি, এইটা হচ্ছে তোমার লাগবে। এটা কেন বের করবা, ভি আর ভিবি কই পাশে নিয়ে যাও, তাহলেই হয়ে যাবে ভিএ মাইনাস ভিবি। এখানে কি আসতেছে 5 - 4 + 10 মাইনাস হচ্ছে 2, কত হচ্ছে 15 মাইনাস কত, মাইনাস হচ্ছে 8, তার মানে 7 ভোল্ট। এটাই সলভ, এটাই আমাদের অ্যান্সার। বুঝছো, একদম সহজ, একদম মানে একদম সহজ। জাস্ট ভিএ মাইনাস ভিবিটা বের করে নিয়ে আসবা, আর কিছু না। পারবো না বলো তো, একদম সহজ না? এই টাইপের যদি কোয়েশ্চেন আসে সলভ করে আসতে পারবা না, পারা লাগবে, কিন্তু না পারার কোনো রকম কারণ নাই। ওকে, সো জাস্ট পার্থক্য একটা জায়গাতেই, সেটা হচ্ছে এই পয়েন্টগুলো। হ্যাঁ, আমার কারেন্ট ছবির মধ্যে, মানে কারেন্ট অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে ফ্লো করছে না করছে সেটা আমাদের ম্যাটার না। ঠিক আছে, আমাকে ছবিতে যেটা দিয়ে দিছে সেই অনুযায়ী হচ্ছে আমি লো ভোল্টেজ হাই ভোল্টেজ ডিফাইন করব। যেমন তোমার এখানে ম্যাথ দেখে মনে হচ্ছে আরে ভাই ভি এর ভোল্টেজ তো বেশি, আপনি বলতেছেন এটা লো ভোল্টেজ পয়েন্ট। এটা কি ম্যাথ সলভ করার আগে তোমার পক্ষে বলা সম্ভব যে এই পয়েন্টের ভোল্টেজ বেশি হবে? বলা কিন্তু সম্ভব না। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে কারেন্টের ডিরেকশন অনুযায়ী হাই ভোল্টেজ লো ভোল্টেজ ডিফাইন করব। কারেন্ট যেখান থেকে আসবে সেটাকে আমরা ধরবো হাই ভোল্টেজ, সেটার ভোল্টেজকে বসাবো প্লাস। কারণ যেখানে সে টার্মিনেট করবে সেটাকে ধরবো আমরা লো ভোল্টেজ, সেটার ভোল্টেজকে বসাবো মাইনাস। বাকি সব কিছু সেম, জাস্ট বিভব পার্থক্য বের করে ফেলবো। পারবো? শিওর, গুড। এবার আসো এটা দেখো তো, এই ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করো তো। কেমন একটা বিশ্রী একটা ম্যাথ দেখো। এখানে তোমাকে বলতে হচ্ছে এখানে একটা 6 ভোল্টের ব্যাটারি আছে, এখানে একটা 3 ভোল্টের ব্যাটারি আছে, এখানে একটা 1 ওহম রোধ আছে, এখানে একটা 2 ওহম রোধ আছে। এখান থেকে সার্কিটের কোনো ব্রাঞ্চ বের হয় না, আমরা জাস্ট কি করছি, ধরছি যেখানে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে বি পয়েন্ট। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে এই দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত, কেমনে নির্ণয় করা যেতে পারে? কেমনে করবা চিন্তা করে দেখো। প্রথমত তোমার এই সার্কিটের মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে সেটা বের করাটা ইম্পর্টেন্ট। সেটা কেমনে বের করা যায়, আমরা ধরলাম এখানে কারেন্ট ফ্লো করতেছে আই অ্যাম্পিয়ার, তাহলে এখান দিয়েও আই অ্যাম্পিয়ার, এখান দিয়েও আই অ্যাম্পিয়ার, এখান দিয়েও আই অ্যাম্পিয়ার। ভাইয়া কারেন্ট এখান দিয়ে বের হবে না, এটা তো কোনো ব্রাঞ্চ না, এটা জাস্ট একটা পয়েন্ট যেটাকে আমরা আলাদা করে দেখাইছি। সার্কিট এতটুকুই, এটাও কোনো ব্রাঞ্চ না, এটা জাস্ট একটা পয়েন্ট যেটাকে আমরা আলাদা করে দেখাইছি। সার্কিট একটি, এখানে কোনো শাখা প্রশাখা কিছু নাই। সো সার্কিটের মধ্যে একটাই কারেন্ট আছে, আই পরিমাণ কারেন্ট, সেটাই পুরো সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করতেছে। এখান থেকে হচ্ছে আমার এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বের করা লাগবে। সেটা কেমনে বের করা যেতে পারে, প্রথমে আমরা কারেন্টের মানটা বের করি, তাইলেই হয়ে যাবে। আসো কারেন্টের মান কেমনে বের করবা, এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব, কেভিএল। যদি কেভিএল অ্যাপ্লাই করি, ধরো আমরা ক্লকওয়াইজ ঘুরবো, এখানে তো একটাই লুপ, সো নাম না লিখলেও কোনো সমস্যা নেই, লুপ তো আর নাই। এই একটা লুপের মধ্যে যদি আমরা কেভিএলটা অ্যাপ্লাই করি, ধরো আমরা ক্লকওয়াইজ যাবো, যাওয়ার সময় প্রথমে কি পড়তেছে, ব্যাটারির প্লাস। ওকে, তাহলে বসাও ব্যাটারির ভোল্টেজ প্লাস 6 ভোল্ট। ঠিক আছে, দেন দেখো আমরা 1 ওহমের মধ্যে দিয়ে যখন যাব, আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ নেগেটিভ, তার মানে হচ্ছে মাইনাস আই। ঠিক আছে,
দেন আসো আমরা যখন এখান থেকে এখানে আসবো, আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, ভোল্টেজ ড্রপ নেগেটিভ -2i, ঠিক আছে। দেন আসো আমরা যখন এখান থেকে এই দিকে যাব, আমরা ব্যাটারির মাইনাস টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছি, তার মানে ব্যাটারির ভোল্টেজ নেগেটিভ -3। দেখো লুপ কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমরা প্রথমেই ব্যাটারি দিয়ে গেছি, ব্যাটারির পজিটিভ টার্মিনাল দিয়ে, ব্যাটারির ভোল্টেজ প্লাস, এই রোধের মধ্যে দিয়ে আমরা যেদিক গেছি কারেন্ট তার উল্টা দিক গেছে, তার জন্য হচ্ছে ভোল্টেজ ড্রপ মাইনাস, এই রোধের মধ্যে দিয়েও আমরা যেদিক গেছি কারেন্ট তার উল্টা দিক গেছে, তার জন্য ভোল্টেজ ড্রপ মাইনাস, এবং ফাইনালি যে ব্যাটারিটা আছে তার মধ্যে দিয়ে আমরা নেগেটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করছি, এর জন্য ব্যাটারির ভোল্টেজ নেগেটিভ। লুপ কমপ্লিট হয়ে গেছে, ইজ ইকুয়ালস টু 0। তাহলে 3i ইজ ইকুয়ালস টু 3, তার মানে i হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ওকে, বাট এটা তো আমার লাগবে না, আমার লাগবে হচ্ছে এ পয়েন্ট আর বি পয়েন্টের বিভব পার্থক্য। সেটা কেমনে করবো? তুমি একটা কাজ করো, এই যে এইটুকুর মধ্যে, কোনটুকুর মধ্যে ভাইয়া, এই যে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, আরেকটা বার কেভিএল অ্যাপ্লাই করো, জাস্ট এতটুকুর মধ্যে, আর কোনো কিছু না। ওকে, এতটুকুর মধ্যে যদি আমরা কেভিএলটা অ্যাপ্লাই করি, বলো তো কি হবে? আমি লিখতে পারি না, কারেন্ট আসছে কোন দিকে? এই দিক থেকে এই দিকে কারেন্ট আসছে। আমি যদি এই ব্রাঞ্চের কথা চিন্তা করি, এই দিক থেকে এই দিক কারেন্ট আসছে, তার মানে এই ব্রাঞ্চের কথা চিন্তা করলে এইটা হচ্ছে কি আমার লো ভোল্টেজ, এইটা হচ্ছে হাই ভোল্টেজ। জাস্ট এই উপরের অংশটুকুর কথা চিন্তা করলে, যদি এই ব্রাঞ্চের কথা চিন্তা করি, তাহলে এই ব্রাঞ্চের জন্য আমি লিখতে পারি কি, টা 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 টা। কোন ব্রাঞ্চের জন্য ভাইয়া? এই ব্রাঞ্চের জন্য আমি কি লিখতে পারি বলো? এই ব্রাঞ্চের জন্য লেখা যায় -VA, কারণ কারেন্ট আসতেছে এই দিকে, এটা লো ভোল্টেজ, ওটা হাই ভোল্টেজ। তারপর ব্যাটারির পজিটিভ পড়বে +6, দেন আমরা যেদিক যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে, তার মানে এটার মধ্যে ভোল্টেজ ড্রপ নেগেটিভ -i, এবং ফাইনালি এই পয়েন্টে আমরা এসে পৌঁছাবো, এই পয়েন্টটা হাই ভোল্টেজ পয়েন্ট, তার মানে হচ্ছে +VB ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমার লাগবে কি, VA - VB, এটা ওই পাশে নিয়ে যাও, VA - VB ইজ ইকুয়ালস টু 6 - i, এর মান কত? 1 অ্যাম্পিয়ার, তার মানে এখানে আসবে হচ্ছে 1, তার মানে VA - VB উইল বি 5 ভোল্ট। একদম সহজ। ওকে, এখন তোমাদের মধ্যে অনেকের কনফিউশন থাকবে যে ভাই আপনি উপরের ব্রাঞ্চটা নিলেন, নিয়ে দেখাইলেন যে হ্যাঁ এ পয়েন্ট আর বি পয়েন্টের বিভব পার্থক্য 5 ভোল্ট, আমি যদি ভাই নিচের ব্রাঞ্চ নিয়ে কাজ করি, রেজাল্ট কি সেম আসবে? সেম আসবে। কেমনে সেম আসবে? নিচের ব্রাঞ্চ নিয়ে কাজ করলেও রেজাল্ট সেম আসবে। তুমি যদি বলো যে না ভাইয়া আমি এইটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করলে কি সেম আসবে? অবশ্যই সেম আসবে। কিভাবে দেখাচ্ছি, চলো। তুমি যদি এই ব্রাঞ্চটা নিয়ে কাজ করো, লেটস সাপোজ, তাহলে বলো এবার কারেন্ট গেছে কই থেকে কই? কারেন্ট গেছে এ থেকে বিতে। আগের বার কারেন্ট আসতেছিল, উপরের ব্রাঞ্চ যদি চিন্তা করি, কারেন্ট আসতেছিল বি থেকে এতে, এবার কিন্তু উল্টা, কারেন্ট যাচ্ছে এ থেকে বিতে, তাই না? এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে গিয়ে পৌঁছাচ্ছে, তার মানে আমার এইবারের হাই ভোল্টেজ পয়েন্ট কোনটা? হাই ভোল্টেজ পয়েন্ট হচ্ছে এ, লো ভোল্টেজ পয়েন্ট কোনটা? বি। তাহলে এবার যদি আমরা শুরু করি, দেখো লেখা যায় প্রথমে হাই ভোল্টেজ পয়েন্ট VA, এবার এটার ভোল্টেজকে প্লাস বসানো লাগবে যেহেতু এটা হাই ভোল্টেজ পয়েন্ট, প্লাস হচ্ছে ব্যাটারির ভোল্টেজ, সেটা কত? 3, তাই না? ব্যাটারির ভোল্টেজ কত এখানে? 3। ওকে, এখানে আসো, এখানে আমাদের রোধের মধ্যে কারেন্ট গেছে কতটুকু? রোধের মধ্যে কারেন্ট গেছে হচ্ছে আমাদের 1 অ্যাম্পিয়ার বা I অ্যাম্পিয়ার। সো আমরা যেদিক যাচ্ছি কারেন্টও সেদিকে যেতেছে, তার মানে ভোল্টেজ ড্রপ কি হবে এখানে? ভোল্টেজ ড্রপ হবে হচ্ছে পজিটিভ 2 × 1, ঠিক আছে? কত? 2 × 1। এতটুকু নিয়ে কোনো কনফিউশন নেই। এবং ফাইনালি হচ্ছে আমরা বি পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছি, বি পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে আসবে হচ্ছে VA - VB ইজ ইকুয়ালস টু -5 ভোল্ট, ঠিক আছে? সো জাস্ট এটা স্বাভাবিক ছিল, কারণ আমরা যখন এই ব্রাঞ্চের জন্য চিন্তা করছি কারেন্টের ডিরেকশন ছিল এই দিকে, এই ব্রাঞ্চের জন্য যখন চিন্তা করবো কারেন্টের ডিরেকশন হচ্ছে উল্টা দিকে, সো তখন অবশ্যই ভোল্টেজের পোলারিটি উল্টায় যাবে, এবং এর জন্যই রেজাল্ট আসতেছে কি -5 ভোল্ট, বাট ওই যে পার্থক্যটা হচ্ছে 5 ভোল্ট। ওকে, পার্থক্যটা 5 ভোল্ট। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে +5 এখানে -5 উল্টা কেন আসলো? খুবই সিম্পল, কারণ তুমি যখন উপরের টুকুর জন্য চিন্তা করবা তখন এই পয়েন্টটা কাজ করবে হাই ভোল্টেজ হিসাবে, এই পয়েন্টটা কাজ করবে লো ভোল্টেজ হিসাবে, এবং তাদের পার্থক্য 5 ভোল্ট। যখন তুমি নিচের অংশের জন্য চিন্তা করবে তখন এই পয়েন্টটা বিহেভ করবে হাই ভোল্টেজ হিসাবে, এই পয়েন্টটা বিহেভ করবে লো ভোল্টেজ হিসাবে, বাট তাদের পার্থক্য 5 ভোল্টই থাকবে, ঠিক আছে? একদম সহজ। দেখেন, সো পয়েন্ট ধরে যদি করতে যান বা পয়েন্ট ধরে যদি কখনো করা লাগে, আই গেস করতে পারবেন, এটা আহামরি কঠিন কোনো কিছু না, জাস্ট প্রপারলি করতে পারলেই হয়েছে। আমরা মাথায় রাখবো যেই পয়েন্ট থেকে আমরা যাত্রাটা শুরু করব বা যেই পয়েন্ট থেকে কারেন্ট ফ্লো করা শুরু করতেছে সেই পয়েন্টের ভোল্টেজকে আমরা বসাবো প্লাস, যেই পয়েন্ট থেকে কারেন্টটা টার্মিনেট করতেছে সেই পয়েন্টের ভোল্টেজকে আমরা বসাবো মাইনাস, বাকি সব কিছু আগের মতো।
ঠিক আছে, দেখেন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের আজকের মতো কমপ্লিট, আমাদের কেভিএল শেষ। ও মাই গড। 2 নং প্রশ্নে লাস্টে I1 I2 I3 এর মান কিভাবে বের করব? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলতেছিলাম, ওই যে আগের বার দেখাইছিলাম I1 I2 I3 এর মান কিভাবে বের করবা। এই যে এখানে হয়ে গেল, এই যে এখানে হচ্ছে ফলো করো। প্রথমে হচ্ছে I1টা বের করবা প্রথম ইকুয়েশন থেকে, দেন I1 এর এইটাকে I2 আর I3 এর মধ্যে বসাবা, মানে 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণের মধ্যে বসাবা। 2 নাম্বার সমীকরণেও I1 আছে, 3 নাম্বার সমীকরণেও I1 আছে। যদি I1 এর মানটা বসাই দাও তখন হচ্ছে I2 আর I3 ওয়ালা ইকুয়েশন আসবে দুইটা। দেন সেই দুটি ইকুয়েশনকে সলভ করবা, সলভ করে হচ্ছে I2 আর I3 এর মান বের করবা, দেন সেটাকে আবার এই সমীকরণের মধ্যে বসাই দিবা, তাহলে আবার I1 এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, সো এটা একটু লেন্দি, জাস্ট বাসায় বসে একটু করা লাগবে, ম্যাথমেটিক্যাল কাজ, আহামরি কঠিন কোনো কিছু না, জাস্ট পিওর ম্যাথমেটিক্স। ঠিক আছে, অল ক্লিয়ার? ওকে ক্লিয়ার ভাইয়া, ওকে ঠিক আছে, তাহলে তো আমাদের শেষ। তাহলে আমাদের কেভিএল মোটামুটি শেষ। আজকে আর মেশ অ্যানালাইসিসে যাচ্ছি না, কারণ অলরেডি অনেক মনে বাইজে গেছে, তোমরা আবার একটু পরে ইয়া শুরু করে দিবা। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আইদার মেশ অ্যানালাইসিস দিয়েও শুরু করতে পারি, অথবা হচ্ছে তোমাদের এইচএসসির যে পার্ট, মানে মেশ অ্যানালাইসিস তোমাদের এইচএসসিতে নাই, সেক্ষেত্রে আমি তোমাদের এইচএসসির যে পার্টটা আছে সেটা হচ্ছে কোষের সমবায়, সেটাও শুরু করে প্রথমে শেষ করে দিতে পারি, দেন হচ্ছে মেশ অ্যানালাইসিস শুরু করতে পারি। ওকে, যাই হোক, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আর আপনাদের গত দিনের হচ্ছে ফার্স্ট পেপার ব্যাচে ক্লাসটা হয় নাই, প্রিটি অবভিয়াস, না হওয়ারই কথা ছিল। পরের দিন হচ্ছে আমাদের ফার্স্ট পেপার ব্যাচে ক্লাস, মানে আগামীকাল ফার্স্ট পেপার ব্যাচে ক্লাস আছে বুধবার। আর তোমাদের হচ্ছে একটু আপডেট জানাই রাখি, তোমরা একটু চেক করো তোমাদের ওয়েবসাইটে কিন্তু সেকেন্ড পেপারের আপডেটেড সিকিউ সাজেশন শিট চলে গেছে নতুনটা, এবং আপডেটেড ক খ সাজেশন শিটও চলে গেছে নতুনটা। আমি এখনো পোস্ট দেই নাই, বাট গতকাল রাতে এইগুলো চলে গেছে। এবং এমসিকিউ সাজেশন শিট যেটা দিব তোমাদেরকে বলছিলাম, সেটা তোমরা কালকে বা পরশুদিন পেয়ে যাবা সেকেন্ড পেপারেরটা। ঠিক আছে, তো তোমাদের জন্য যা যা করার আমরা চেষ্টা করতেছি আমাদের সাইড থেকে করার জন্য, তোমরা একটু ঠিকঠাকভাবে পড়াশোনা করো, তাইলেই আসলে হয়ে যাবে। আবারও বলে রাখি, এগুলো কিন্তু তোমার তো শর্ট সিলেবাসের অংশ, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো আমাদের এখনো রেডি হয় নাই, বাট সেগুলো আমরা খুব দ্রুত রেডি করে ফেলবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই পড়তে থাকেন ঠিকঠাকভাবে, এই ম্যাথগুলো যেগুলো করাইলাম এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করিস, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। ওকে, এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করা লাগবে। যে ম্যাথগুলো করাইছি এর বাইরে থেকে আসলে কেভিএল এর ম্যাথ আসার কোনো সুযোগ নাই। এগুলো যদি তুমি ভালো মতো পারো তাহলে আসলে কেভিএল এর যে কোনো টাইপের ম্যাথই তুমি করে আসতে পারবা। লাস্টে যে টেকনিকটা শেখাইলাম এটাও একটু মাথায় রাখো, এটাও তোমার জীবনযাত্রা অনেক জায়গায় সহজ করে দিবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই গাইস, টেক কেয়ার, ভালো থাকেন, পড়তে থাকেন, গুড বাই।